ওকে, সো সবাই কেমন আছো? আমরা আমাদের পার্ট 2 তে চলে আসছি। সো পার্ট 1 এ আমরা অনেক বেসিক জিনিসপত্র নিয়ে আলোচনা করছি, যে দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কীভাবে নির্ণয় করা যায়, স্থানাঙ্ক ব্যবস্থা কী, কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা কী, কীভাবে কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা আসছে, মডুলাসের প্রকৃতি কী, মডুলাস মানে কী, এবং পোলার কোঅর্ডিনেট কার্টেসিয়ান কোঅর্ডিনেটের মাঝখানে কনভার্সন। ঠিক আছে, সো এগুলো নিয়ে আমরা আলোচনা করছি। সো আজকের ক্লাসে আমরা কি করব, ত্রিভুজ নিয়ে এবং ত্রিভুজ রিলেটেড জিনিসপত্র ফার্স্টে আলোচনা করব। সো দেখো, বাহু অনুসারে কি অনুসারে বাহু অনুসারে বাহু অনুসারে আমার ত্রিভুজকে কত ভাগে ভাগ করা যায় জানো? বাহু অনুসারে আমার ত্রিভুজকে 3টা ভাগে ভাগ করা যায়। এক, সমবাহু ত্রিভুজ, আরেকটা হচ্ছে সমদ্বিবাহু, আরেকটা কি আছে আমার কাছে, সমদ্বিবাহু, এবং আরেকটা হচ্ছে বিষমবাহু, আরেকটা কি, বিষমবাহু। ওকে, আচ্ছা, তো সমবাহু ত্রিভুজের মধ্যে 3টি বাহু সমান। সমবাহু ত্রিভুজের মধ্যে ঘটনা কি, 3টি বাহু সমান। সমদ্বিবাহু ত্রিভুজের মধ্যে কি, 2টি বাহু সমান। ওকে, আচ্ছা, বিষমবাহুর মধ্যেও কি, একটিও সমান নয়, একটিও সমান নয়, এমন। ঠিক আছে, যে বিষমবাহু ত্রিভুজের মধ্যে একটা বাহু সমান না, এমন একটা ত্রিভুজ। তো সমবাহু ত্রিভুজ, বিষমবাহু, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। সো এই 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 যে ত্রিভুজগুলো আছে, এই ত্রিভুজগুলো আমাদেরকে একটু জানতে হবে। অনেকে হয়তো জানো, সো তাদের ব্যাপারে একটু বলে যাচ্ছি যে আমার সমবাহু ত্রিভুজ মানে কি, যে ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য সমান, অর্থাৎ AB is equal to BC is equal to CA is equal to A। এই A দিয়ে কি বোঝায়, বাহুর দৈর্ঘ্য। A দিয়ে কি বোঝায়, বাহুর দৈর্ঘ্য। আরো একটা ইন্টারেস্টিং মজার জিনিস দেখো, যে আমরা জানি ত্রিভুজের 3 বাহুর যোগফল, ত্রিভুজের 3 কয়টি বাহুর যোগফল, 3টি বাহুর যোগফল। ত্রিভুজের 3টি বাহুর যোগফল ইজ ইকুয়াল টু কত লিখতে পারি, 180 ডিগ্রি, রাইট? এটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা তথ্য। ত্রিভুজের 3টি বাহুর যোগফল ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। তো কারেন্ট অবস্থায় তুমি দেখো, একটি সমবাহু ত্রিভুজের 3টা যে কোণ আছে, সেই 3টা কোণের মান আসলে কি, সমান, এবং 3টা কোণ কত কত করে, 60 ডিগ্রি 60 ডিগ্রি 60 ডিগ্রি। তাহলে দুইটা ইনফরমেশন মাথায় রাখতে পারবা, একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য সমান এবং তার প্রত্যেক কোণের মান হচ্ছে 60 ডিগ্রি। ওকে, আচ্ছা, এবার আসি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4 a স্কয়ার, √3/4 a স্কয়ার। এটা মাথায় রাখতে হবে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4 a স্কয়ার। ওকে, আচ্ছা আচ্ছা, এরপরে আমরা কি দেখব, সমদ্বিবাহু ত্রিভুজ। তো সমদ্বিবাহু ত্রিভুজ মানে কি, যে ত্রিভুজের 2টি বাহু সমান, অর্থাৎ এই বাহু এবং এই বাহু, এই দুইটা বাহু আসলে কি, সমান, কিন্তু এই বাহুটা কি না, সেম না। অর্থাৎ সমদ্বিবাহু ত্রিভুজের 2টি বাহু সমান, কিন্তু এই যে BC এটা কি সমান নয়। তাহলে আমি বলতে পারি সমদ্বিবাহু ত্রিভুজের AB is equal to AC, কিন্তু কি সমান না, এই যে AB is equal to not BC, BC সমান নয়, কিংবা AC এর সমান নয়। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের 2টি বাহু সমান, একটি বাহু সমান নয়। এবং আরেকটা মজার জিনিস, সমদ্বিবাহু ত্রিভুজে যে ভূমি আছে না, এটাকে আমরা বলি ভূমি। ঠিক আছে, এটা সমদ্বিবাহু ত্রিভুজের কি, ভূমি। এই যে ভূমি সংলগ্ন 2টা কোণ, একটা হচ্ছে B কোণ, একটা হচ্ছে C কোণ, এই ভূমি সংলগ্ন কোণের মান সমান। ভূমি সংলগ্ন কোণের মান, ভূমি সংলগ্ন কার মান, কোণের মান সমান, ভূমি সংলগ্ন কোণের মান সমান। ঠিক আছে, তাহলে ভূমি সংলগ্ন কোণের মান সমান, অর্থাৎ B কোণ ইজ ইকুয়াল টু C কোণ ইজ ইকুয়াল টু থিটা। আর তাহলে এটা কিভাবে বাই করব, দেখো এইটা থিটা, এটা থিটা, দুটো যোগ করলে হয় 2 থিটা। তাহলে 180 থেকে 2 থিটা বিয়োগ দিয়ে দেব। ক্লিয়ার, বুঝতে পারছো? এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। ওকে, তারপরে কি আছে, বিষমবাহু ত্রিভুজ।
এই ত্রিভুজের একটা বাহুর দৈর্ঘ্য সমান নয়। ব্যাপারটা দেখো, এইটা যদি এ কোণ হয়, এ কোণের বিপরীত বাহু, এটা কি এ কোণের বিপরীত বাহু, এই এর পরিচয় কি এ কোণের বিপরীত বাহু, এটাকে এইভাবে ছোট হাতের এ দিয়ে লেখে, এই এ এর পরিচয় হচ্ছে এ কোণের বিপরীত বাহু, এ কোণের বিপরীত বাহু। ঠিক আছে, এই ছোট হাতের এর পরিচয় হচ্ছে এ কোণের বিপরীত বাহু, এই বি এর পরিচয় হচ্ছে বি কোণের বিপরীত বাহু। ঠিক আছে, তো এইটার পরিচয় হচ্ছে বি কোণের বিপরীত বাহু। আর এই সি এর পরিচয় হচ্ছে সি কোণের বিপরীত বাহু। ক্লিয়ার? তো দেখো এ ইজ নট ইকুয়াল টু বি ইজ নট ইকুয়াল টু সি, তাহলে তিনটা একটাও সেম না, যেহেতু সেম না তার ফলে এইটা আসলে একটা কি ত্রিভুজ? বিষমবাহু ত্রিভুজ। ক্লিয়ার? ওকে, ডান। আচ্ছা, এবার আসো মধ্যমা নির্ণয়। মধ্যমা ব্যাপারটা কি একটু দেরি জানতে হবে। মধ্যমা কি? অনেকেই হয়তো মনে হচ্ছে যে বেসিক বলতেছি, বেসিক কথাবার্তা বলতেছি, তো ধীরে ধীরে লেকচার যখন বিল্ড আপ হবে তখন তোমরা বুঝবা যে আসলে ভাইয়া এগুলা কেন বলছি। অনেক মিসকনসেপশন আছে, প্রচুর মিসকনসেপশন আমি দেখছি, প্রচুর স্টুডেন্টের মাঝখানে প্রচুর মিসকনসেপশন থাকে, তো এইগুলা দূর করার জন্যই আমার আসলে চেষ্টা। ঠিক আছে, সো আমি চাই যে তোমরা আসলে মোটামুটি যেটা আসলে ম্যাথমেটিক্যালি সত্য ওই জিনিসগুলাই আসলে জানো, তাই এই জিনিসগুলো একটু রিভিউ করে নিচ্ছি। মধ্যমা কি? দেখো ত্রিভুজের এই বি এবং সি বাহুর মধ্যবিন্দু, এই টি আসলে কি? মধ্যবিন্দু। ওকে, এখন এই অপরের বিপরীত শীর্ষ থেকে এইটার উপরে যদি একটা লম্ব টানি, বিপরীত শীর্ষ থেকে এই বাহুর উপরে একটা যদি লম্ব টানি, তাইলে এইটা হচ্ছে একটা মধ্যমা। মধ্যমার এই পয়েন্টটা আসলে কি? এই বি এবং সি বাহুর মধ্যবিন্দু, এবং বিপরীত শীর্ষ থেকে এটার উপরে একটা কি টানছি? লম্ব টানছি, বা বিপরীত শীর্ষ থেকে এখানে একটা লম্ব টানলাম, এটা হচ্ছে একটা মধ্যমা। ঠিক একইভাবে এটা যদি হচ্ছে মধ্য এ এবং সি এর মধ্যবিন্দু হয়, তাহলে বি থেকে এইখানে একটা মধ্যমা। একইভাবে এইটা যদি এ এবং বি এর মধ্যবিন্দু হয়, তাহলে এইখান থেকে যদি আমি একটা রেখা টানি, এটা হচ্ছে আর একটা বিন্দু, রাইট? এটা আর একটা মধ্যমা। তাইলে ত্রিভুজের তিনটা মধ্যমা একটা বিন্দুতে যদি ছেদ করে, এটার নাম হচ্ছে আমরা বলি ভরকেন্দ্র। কি বলি? ভরকেন্দ্র। এই পয়েন্টটার নাম আসলে আমরা কি বলি? ভরকেন্দ্র। ত্রিভুজের কেন্দ্র টেন্দ্র নিয়ে আমরা আরও অনেক আলোচনা করব, কোনো সমস্যা নেই, জাস্ট একটু দেখাইলাম মধ্যমা ব্যাপারটা কি। এখন মধ্যমা কেমনে নির্ণয় করব, এটাই আসলে এখানের খেলা। সো আমরা আগে একটা ত্রিভুজ নিব। আমার আঁকা খুবই বাজে, ইউ নো গাইস। আচ্ছা, কারণ আমি বায়োলজি পড়াই না, বায়োলজি পারিও না, বায়োলজি পড়াইও না। কোনো এক কীভাবে যেন মেডিকেলের বায়োলজি আমার কাছে অলওয়েজ কঠিন লাগতো, কোনো রকমভাবে পার করে গেছি, হোয়াট এভার। তো দিস ইজ এ, তো দিস ইজ বি অ্যান্ড দিস ইজ সি, অ্যান্ড এইটা হচ্ছে আমার কাছে একটা এইটা হচ্ছে আমার কাছে একটা বিন্দু, এবং এই বিন্দু থেকে এই রেখার উপর একটা লম্ব টানি, এই হচ্ছে আমার একটা পয়েন্ট, এই হচ্ছে আমার কাছে আর একটা পয়েন্ট, অ্যান্ড এই পয়েন্টের মাথায় এই পয়েন্ট মিলাই দিলাম, এই হচ্ছে একটা মধ্যমা। ঠিক আছে, এবং এটা কোন বাহুর মধ্যমা? আমি স্পেশালি যেটা বের করতে যাচ্ছি যে সেইটা হচ্ছে মোটামুটি লেভেলের আমার সমবাহু ত্রিভুজ। চিন্তা করো, এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ, এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ। আচ্ছা, এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ, এই বিসি বাহুর দৈর্ঘ্য কত? এ। আচ্ছা, এবার একটু তাকাও। কি তাকাবো? আমি কার দৈর্ঘ্য নির্ণয় করতে চাই? এডি, নাই? আমি কার দৈর্ঘ্য নির্ণয় করতে চাই? এডি। এই যে এখানে এডি, এই এডি বাহুর দৈর্ঘ্য কি করতে চাই? নির্ণয় করতে চাই, রাইট? আচ্ছা, এটা বেঁকায় গেল কেন? এখানে এখানে, আচ্ছা ঠিক আছে, বাকিটা মুছে ফেলি। আচ্ছা, দিস ইজ ডি। আচ্ছা, এই পুরা বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ, এই বি থেকে এই পুরাটার দৈর্ঘ্য হচ্ছে এ, এই পুরাটার দৈর্ঘ্য হচ্ছে, এই পুরাটার দৈর্ঘ্য হচ্ছে, এটা হচ্ছে মধ্যমা।
তাহলে এই বিডি এর দৈর্ঘ্য হচ্ছে a/2, এই ডিসি এর দৈর্ঘ্য হচ্ছে a/2, রাইট? কেন? এটা হাফ 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 অফ দ্য টোটাল লেন্থ, ওকে, এই বিডি। আচ্ছা, এবার আমার এই ত্রিভুজটার দিকে একটু লক্ষ্য করো, এই ত্রিভুজটার দিকে একটু লক্ষ্য করো, এই ত্রিভুজটা, ঠিক আছে? এই ত্রিভুজটা, এই যে এই যে এই ত্রিভুজটা, এই ত্রিভুজটা এখানে একটু তাকাও, যে এই ত্রিভুজে এইটা হচ্ছে আমার কি বাহু? অতিভুজ। এইটা হচ্ছে ভূমি। আমার লাগবে কি? লম্বের মানটা লাগবে, রাইট? তাহলে আমি লিখতে পারি এ স্কোয়ার ইজ ইকুয়াল টু, অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার মানে এডি স্কোয়ার প্লাস ভূমি a/2 স্কোয়ার, a/2 এর হোল স্কোয়ার, ঠিক আছে? অর এ স্কোয়ার মাইনাস a/2 এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এডি স্কোয়ার, ওকে? আচ্ছা, অর এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইড বাই 4, এখানে লিখতে পারি এডি স্কোয়ার। দেন 4কে কমন নিলে 4a স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইজ ইকুয়াল টু এডি স্কোয়ার, ওকে? তারপর 3a স্কোয়ার ডিভাইড বাই 4 ইজ ইকুয়াল টু এডি স্কোয়ার। অ্যান্ড আমি যদি বর্গ করে দেই তাইলে আমি লিখতে পারি এডি ইজ ইকুয়াল টু √3/2 ইন্টু এ। এটাই হচ্ছে সমবাহু ত্রিভুজের মধ্যমা। এটা আসলে কি? সমবাহু ত্রিভুজের মধ্যমা, মানে মাথায় রাখতে হবে এটাই আসলে কি? সমবাহু ত্রিভুজের মধ্যমা। তাহলে কোনো একটা সমবাহু ত্রিভুজের আমাকে যদি মধ্যমা বের করতে বলে, এটা আসলে কি? সমবাহু ত্রিভুজের মধ্যমা। তাহলে আমার কাছে দুইটা জিনিস মাথায় রাখতে হবে, যে একটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4 এর হোল স্কোয়ার। তাহলে একটা জিনিস হচ্ছে মাথায় রাখতে হবে, যে যদি আমাকে বলে ক্ষেত্রফল, তাইলে √3/4 এ স্কোয়ার। যদি বলে মধ্যমা, তাইলে মাথায় রাখতে হবে √3/2 ইন্টু এ, √3/2 ইন্টু এ। এই এর পরিচয় আসলে কি? বাহুর দৈর্ঘ্য। এখানে এর পরিচয় আসলে বাহুর দৈর্ঘ্য। ক্লিয়ার? এর পরিচয় আসলে বাহুর দৈর্ঘ্য, ওকে? সো এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে। সো ত্রিভুজের এই বেসিক আলোচনা আমি কেন করলাম? কারণ দেখো, আমার একটা ম্যাথ আছে খুব সুন্দর, বলছে একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এত এবং এত, তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। ঠিক আছে? তো কি বলছে? একটা সমবাহু ত্রিভুজের স্থানাঙ্ক দিছে, ওকে? একটা দিছে 0, -4, একটা দিছে 0,4, ঠিক আছে? এখন বলছে তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তো এটা হচ্ছে বি, এটাকে ধরো সি। এবার এটা কেমনে নির্ণয় করবা? তুমি অলরেডি জানো যে এ বি ইজ ইকুয়াল টু কি হবে? বিসি, রাইট? ইজ ইকুয়াল টু, আবার তুমি আরেকটা জিনিস জানো যে এসি ইজ ইকুয়াল টু তুমি কি লিখতে পারো? বিসি, রাইট? এটা তো লেখাই যায়। কারণ দেখো, এই এক্স আর ওয়াই এই দুটার মান নির্ণয় করা লাগবে এই বিন্দুতে। তাহলে আমি একবার লিখতে পারি এ বি ইজ ইকুয়াল টু বিসি, আরেকবার লিখতে পারি এসি ইজ ইকুয়াল টু বিসি, রাইট? তো এ বি এর পরিচয় কি? এক্স মাইনাস 0 এর হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 4 এর হোল স্কোয়ার, এই টোটালটার উপরে রুট, আর এই দিকে এসি ইজ ইকুয়াল টু বিসি, এই পাশে এটা পড়ে থাকলো, আর এই দিকে কি থাকতেছে? বিসি। বিসি মানে কি? এই দুই বিন্দুর দূরত্ব সমান সমান কি? 0 মাইনাস 0 এর হোল স্কোয়ার প্লাস 4 প্লাস 4 এর হোল স্কোয়ার। এবার উভয় পক্ষে বর্গ করো, স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 4 এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 আর 4 8, এই টোটালটার হোল স্কোয়ার। তো এইখান থেকে তোমার একটা ইকুয়েশন বের হবে। একইভাবে তুমি যদি এটা সলভ করো, যে এসি এক্স মাইনাস 0 এর হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 4 এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু বিসি, এটা আবার হবে হচ্ছে √8 স্কোয়ার, ঠিক আছে? অ্যান্ড এইখান থেকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 4 এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 8 স্কোয়ার।
তাহলে তোমার এইখানে একটা ইকুয়েশন আছে, এইখানে একটা ইকুয়েশন আছে, এই দুইটা ইকুয়েশনকে তুমি ইকুয়েট করলে বা এই দুইটা ইকুয়েশনকে তুমি যদি সলভ করো তাহলে তুমি তোমার ভ্যালু পাবা, তুমি তোমার এক্স আর ওয়াই এর ভ্যালু পাবা। কিন্তু এত বড় ম্যাথ যদি আসে এবং এত বড় ম্যাথ আমি এইভাবে সলভ করাইতে ইচ্ছুক না। আমি একটু তাবিজ না দিলে বাবা আবিরানন্দের খেলা তো থাকলো না। ঠিক আছে, বাবা আবিরানন্দ তোমাকে কি দিবে? তাবিজ দিবে। তুমি একটু তাকাও ভাইয়া, তুমি একটু তাকাও, তোমাকে একটু তাবিজ দিয়ে আসো। কি দিব? তাবিজ। কারণ বাবা আবিরানন্দের খেলাই আসলে তাবিজ। ঠিক আছে, এত বড় ম্যাথ তো বাবা আবিরানন্দ তোমাকে করাবে না। বাবা আবিরানন্দের এটা কোথায়? বাবা আবিরানন্দ তোমাকে কি দিবে? তাবিজ দিবে, তাবিজ। ওকে, সো এইটাকে যদি আমি একটু রোটেশন করাই, আচ্ছা সুন্দর। আচ্ছা এবার আসো, কি দেখবো? পিছনে যাই। আচ্ছা, তো একটা হচ্ছে 0,+4, 1 2 3 4, এইখানে 0,+4। আরেকটা হচ্ছে -1 -2 -3 -4, 0,-4। ক্লিয়ার? এবার তোমার একটা সমবাহু ত্রিভুজের তৃতীয় বিন্দু লাগবে। এখন দেখো, একটা সমবাহু ত্রিভুজ যদি হইতে হয় তাহলে আরেকটা সমবাহু ত্রিভুজ হবে হচ্ছে এইভাবে, রাইট? কারণ এটা হচ্ছে তোমার দুইটা বিন্দু হচ্ছে এইখানে। তাহলে সমবাহু ত্রিভুজে এটা যদি ভূমি হয় তাহলে অপর একটা বিন্দু ত্রিভুজ গঠন করতে হলে হয় এইখানে থাকতে হবে নাহলে এইখানে থাকতে হবে। এম আই রাইট অর রং? হয় বিন্দু এইখানে থাকতে পারবে, না হয় এইখানে থাকতে হবে, রাইট? এছাড়া তো কোনো উপায় নেই। হয় বিন্দু এই পাশে থাকতে পারবে না এখানে থাকতে পারবে। ওকে, বুঝা গেল? কারণ কি, রিজনটা কি আমি বলি। এই বিন্দু থেকে এই বিন্দুর যে দূরত্ব, এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব কি হইতে হবে? সমান। যদি কোনোভাবে আমার এই বিন্দুটা এইখানে থাকতো তাইলে দেখো কি হইতো, এই বিন্দু থেকে দূরত্ব আর এই বিন্দু থেকে দূরত্ব চোখের দেখাই বোঝা যাচ্ছে এটা কোনোদিন সমান হইতে পারবে না। তাহলে ফার্স্ট ইনটিউশন আমার ভিতরে কি আসা উচিত? এই যে বিন্দুটা আমি দেখতেছি, এই মহাশয় বিন্দুটা আসলে কোথায় অবস্থান করতেছে? ঠিক এইখানে। কেন এইখানে? এখন প্রশ্ন হচ্ছে কেন এইখানে? রিজন হচ্ছে এইখানে ব্যতীত আমার বিন্দুটা যদি এই জায়গায় অবস্থান করত তাহলে দেখো তো, একটু ভালো করে তাকাও তো, এই বিন্দুর দূরত্ব আর এই বিন্দুর দূরত্ব কোনোদিন সেম হতে পারবে? একটু চোখের আন্দাজে তাকাও, এই বিন্দুর দূরত্ব আর এই বিন্দুর দূরত্ব কোনোদিন সেম হতে পারবে? চোখের আন্দাজে তো হচ্ছে না। তার মানে ম্যাথ আসলে ফার্স্টে কীভাবে কাজ করে? ইনটিউটিভলি কাজ করে। তাহলে ফার্স্টে ইনটিউশন নিলাম এই বিন্দুটা এইখানে অবস্থান করতেছে, খুব ভালো কথা। ওকে, আচ্ছা এটা 0,4, এটা 0,-4। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কি হবে? 0 + 0 / 2, যেহেতু এটা মধ্যবিন্দু, যেহেতু এটা কি বিন্দু? মধ্যবিন্দু, রাইট? আচ্ছা, কারণ কি, এই যে বাহুর মধ্যবিন্দু, এটা হচ্ছে মধ্যবিন্দু। তাহলে এইখান থেকে এটার দূরত্ব হচ্ছে 0,0, একটা হচ্ছে 4 - 4 / 2, আলটিমেটলি আই ফাউন্ড 0,0। ঠিক আছে, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত? 0,0। কিভাবে আসলো? এই যে দেখো, 0 + 0 / 2 0, 4 - 4 / 2 = 0, এটা 0 0। আচ্ছা, এবার এই যে রেখাটা আছে, ঠিক আছে, এই যে রেখাটা, এটাকে ধরো বি, এটাকে ধরো সি, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে তোমার এ। তাহলে খুব ভালো করে লক্ষ্য করো, এই যে এডি, ওকে, এই যে এডি, এই এডি আসলে কি? আমার মধ্যমা। এই এডি আসলে কি? মধ্যমা। তাহলে একটু আগে শিখে আসছি, এই এডি আসলে কি? মধ্যমা। আর মধ্যমার দৈর্ঘ্য যেন কিভাবে বাই করে? মধ্যমার দৈর্ঘ্য বাই করে হচ্ছে √3 / 2 ইন্টু, এ পাশে কি লিখবো? বাহুর দৈর্ঘ্য। আচ্ছা, খুব ভালো কথা, বাহুর দৈর্ঘ্য। আচ্ছা, এবার বাহু কত? বাহুর দৈর্ঘ্য কত? এটা একটু মুছে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এবার তাকাও তো, এই টোটালটা ডিস্টেন্স আসলে এইখান থেকে এইখানের ডিস্টেন্স আসলে 4, কারণ 0 থেকে কোথায় গেছে দেখো, 0,4, এটা 0 0, তাহলে 4 একক উপরে গেছে। এগুলো বুঝতে হবে। এখন কিন্তু আর আগেরিতে নাই, এটা কত? 0 0, বারবার বের করার দরকার নেই। কত একক উপরে গেছে? 4 একক। তাহলে এটা কত হবে? 4 একক। নিচের দিকেও কত একক নিচে আসছে? আমি জিজ্ঞেস করছি দূরত্ব কত? দূরত্ব কি হয় না নেগেটিভ? পার্ট 1-এ বারবার বলছি। তাহলে 0 থেকে -4, যে এখান থেকে এখানে দূরত্ব কত? 4 একক। কারণ কি, দেখো 1 2 3 4, কয় পা হাঁটছো? 4 পা। তাহলে এই টোটালটার দৈর্ঘ্য কত?
এটা 4, এটা 4, তাহলে টোটালটার দৈর্ঘ্য হচ্ছে 8 একক, রাইট? তাহলে বিসি বা বাহুর দৈর্ঘ্য, তুমি বলো তো ভাইয়া বাহুর দৈর্ঘ্য কত? এই যে পুরা বাহুটার দৈর্ঘ্য কত? 8 একক, রাইট? খুব ভালো জিনিস। আচ্ছা, এবার একটা মজার জিনিস দেখো, এই বিন্দুটা আসলে কোথায় অবস্থান করতেছে? এক্স অক্ষে, রাইট? এই বিন্দু কোথায় অবস্থান করতেছে? এক্স অক্ষে। তার ফলে এই বিন্দুর ওয়াই কোঅর্ডিনেটের ভ্যালু কত? আগেই জানি 0, তাই না? এই বিন্দুর ওয়াই কোঅর্ডিনেটের ভ্যালু কত? 0, কারণ এক্স অক্ষে অবস্থানকারী যে কোনো বিন্দুর, এক্স অক্ষে অবস্থানকারী যে কোনো বিন্দুর ওয়াই এর মান কত? 0। খুব সোজা জিনিস। এটা আসলে আমি যদি লিখি 2,0, এখানে কি লিখতে পারি? 0,2। ওয়াই অক্ষে অবস্থান করলে এক্স অক্ষের মান 0, আবার এক্স অক্ষে অবস্থান করলে ওয়াই অক্ষের মান 0। এক্স অক্ষে অবস্থান করলে ওয়াই এর ভ্যালু 0, ওয়াই অক্ষে অবস্থান করলে এক্স এর ভ্যালু 0। এটা এরকম আরও হইতে পারে যে এইদিকে -3,0, আবার এরকম হইতে পারে -0,4, রাইট? এক্স অক্ষে অবস্থান করলে ওয়াই এর ভ্যালু 0, ওয়াই অক্ষে অবস্থান করলে এক্স এর ভ্যালু 0। খুব স্বাভাবিক, এগুলো আমরা ছোটবেলায় পড়ে আসছি। তাহলে এইখানে আমার এটার ভ্যালু 0, এই একটার ভ্যালু আমার লাগবে, রাইট? এই ওয়াট এইটার ভ্যালু আমাকে নির্ণয় করতে হবে। ওকে, ঠিক আছে। এখন দেখো, আমি জানি পুরা বাহুর দৈর্ঘ্য 8, এডি মধ্যমা হচ্ছে √3/2। তাহলে আমার এইখান থেকে এইখানে যে ডিস্টেন্স সেটা কতটুকু হবে? √3/2 × 8, রাইট? তার মানে এখান থেকে তুমি লিখতে পারো 4√3। কি লিখতে পারো? 4√3। তাইলে এই 0 থেকে এইটার ডিস্টেন্সের দূরত্ব কত? 0 থেকে এইখান থেকে এই ডি থেকে বা এডি এর দূরত্ব বা ডি থেকে এর দূরত্ব কত? 4,3। এইটাই এক্স অক্ষের কোঅর্ডিনেট না? কারণ এইখান থেকে তুমি কতটুকু আগাইছো? 4,3। যেহেতু ওয়াই এর ভ্যালু 0, তার মানে এই এর স্থানাঙ্ক হচ্ছে 4√3,0। ঠিক একইভাবে এই দিকে তুমি আরও একটা স্থানাঙ্ক পাবা, সেটা হবে কত? -4√3,0। তাহলে ফার্স্ট কাজ মিড পয়েন্ট বের করা। মিড পয়েন্ট বের করে সেকেন্ড কাজ হচ্ছে এই যে তোমার মিড পয়েন্টটা আছে, এই মিড পয়েন্টটাকে নিয়ে চিন্তা করা এবং এই বাহুর দৈর্ঘ্য বের করা এবং তা দিয়ে স্যাটিসফাই করানো, এবং তাইলেই তুমি তোমার দুইটা বিন্দু পাওয়া যাবা, যেটা হচ্ছে এই আমার সমবাহুর স্থানাঙ্ক। তাহলে একটা বড় ম্যাথকে খুব সহজে চিত্রের মাধ্যমে সলভ করতে পারি। এখানে আরও একটা পদ্ধতি দেখানো আছে। আচ্ছা, তারপর দেখাও যে এর যে কোনো মানের জন্য এত এবং এত বিন্দু থেকে এত বিন্দুর দূরত্ব সমান। আচ্ছা, ঠিক আছে, প্রথমটা প্রুফ করি। দেখাও যে এর যে কোনো মানের জন্য বি এবং সি বিন্দু হতে এ বিন্দুর দূরত্ব সমান। মানে কি বুঝো? যে এইটা হচ্ছে বি, রাইট? √3 + 1 3√3। এটা হচ্ছে একটা বি পয়েন্ট, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের একটা কি পয়েন্ট? বি পয়েন্ট। এবং এই পাশে আর একটা পয়েন্ট দিয়ে রাখছি আমার কাছে, সি, 3√3 + 1√3। এবার বলছে এ বিন্দুর দূরত্ব সমান। আচ্ছা, এ বিন্দু হতে বি এবং সি বিন্দু থেকে এ বিন্দুর দূরত্ব সমান। ধরো এখানে একটা বিন্দু আছে এ, এবং এ কত? a + 1/a। এখন বলছে এই বিন্দু আর এই বিন্দুর দূরত্ব অলওয়েজ সমান। এই বিন্দু এবং এই বিন্দুর দূরত্ব অলওয়েজ সমান, ঠিক আছে? তাহলে আমি লিখব যে AB = BC, কোনো সমস্যা নেই। তারপরে আমি লিখতে পারি a + 1 -√3 - 1 এর হোল স্কোয়ার প্লাস a -3√3 এর হোল স্কোয়ার = a + 1 -3√3 - 1 এর হোল স্কোয়ার। এখানে হ্যাঁ -3 হোল স্কোয়ার প্লাস a -√3 এর হোল স্কোয়ার। তারপরে উভয় পক্ষকে বর্গ করলে দেখো 1 আর 1 ক্যান্সেল আউট, a -√3 এর হোল স্কোয়ার প্লাস a -3√3 এর হোল স্কোয়ার = এইখান থেকে +1 -1 ক্যান্সেল আউট, a -3√3 এর হোল স্কোয়ার প্লাস
এ মাইনাস 3 এর হোল স্কোয়ার, তাই না? এম আই রাইট? এখন দেখো এই ইকুয়েশন উভয় পক্ষে কী হয়ে গেছে, সমতা চলে আসছে, রাইট? সমতা চলে আসছে। এম আই রাইট অর রং? এখন তুমি এই ইকুয়েশন থেকে তুমি উভয় পক্ষে কী পাচ্ছ, 0 পাচ্ছ। ওকে, আচ্ছা এখন তুমি এর যে ভ্যালুই এখানে বসাও না কেন, ইট কুড বি তোমার কেন এখানে এর যে কোনো ভ্যালুর ক্ষেত্রে সমান হবে। দেখো এটা একটা স্কোয়ার, এটাও একটা স্কোয়ার, এটাও একটা স্কোয়ার, এটা একটা স্কোয়ার, এটা লিখতে হবে যে উভয় পক্ষে রাইট হ্যান্ড সাইড এবং লেফট হ্যান্ড সাইড আসলে সমান এবং পুরোটাই আসলে কি আসে, বর্গ সম্মিলিত রাশি আসছে। ফলে তুমি দেখো একটু ভালো করে চিন্তা করো যে এর মান ধরো তুমি নেগেটিভ বসাইলা, এর মান নেগেটিভ বসাইলে এই পার্টটা পজিটিভ, এই পার্টটাও পজিটিভ। ধরো তুমি এখানে নেগেটিভ, এর মান ধরো নেগেটিভ 100 বসাইছো, কত বসাইছো, 100, ঠিক আছে? কি আসবে, 100 মাইনাস √3 এর 100, ধরো এইটা পুরোটা পজিটিভ, এখানেও এর মান নেগেটিভ, তারপরে আবার নেগেটিভ এর হোল স্কোয়ার, এই পুরোটা আসলে কি, এটাও পজিটিভ, এটাও পজিটিভ, ঠিক একইভাবে এটাও পজিটিভ, এটাও পজিটিভই আসবে। কখনোই এই নেগেটিভ থেকে অলওয়েজ কি আসবে, পজিটিভ জেনারেট হবে, এখান থেকেও পজিটিভ জেনারেট হবে, এখান থেকেও পজিটিভ জেনারেট হবে, এখান থেকেও পজিটিভ জেনারেট হবে। অর্থাৎ এর মান মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি যাই বসাও না কেন, এর সব মানের জন্য রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড সত্য হয়ে গেছে, কারণ দুইটার ভ্যালু তো আসলে সেম, আলটিমেটলি 0। এই পাশেও 0, এই পাশে মাইনাস করলে এটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড সমান, যেহেতু সমান তাহলে এর যে কোনো মানের জন্য এটা সত্য। পরের প্রশ্ন ইন্টারেস্টিং, এবিসি সমবাহু ত্রিভুজ হলে এর মান নির্ণয় করো। খুবই ইন্টারেস্টিং জিনিস, এবিসি সমবাহু ত্রিভুজ হইলে এর মান নির্ণয় করো, এইটা ইন্টারেস্টিং। ওকে, এইটা 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 কিন্তু ভালো প্রশ্ন। আচ্ছা রেকর্ড কি চলতেছে? হ্যাঁ যাক, ভালো হয়েছে, ভাবছিলাম তো গেছে। আচ্ছা এবার কি চিন্তা করব, দেখো আবার ওই যে বি সি ভ্যালু বলা আছে, 3√3 + 1, 3√3, √3 + 1, আর একটা হচ্ছে 3, ঠিক আছে? সো আচ্ছা, সো এইটা আমি একটু জাস্ট হিন্টস ধরাই দিই তোমাদের, এই হোমওয়ার্ক করো, একটা তো আমি করাই দিছি, এটা একটু হোমওয়ার্ক করো, আমি জাস্ট হিন্টসটা একটু ধরাই দিই, ঠিক আছে? জাস্ট তোমাদের একটু বলি, √3 + 1, √3 + 1 মানে কোথায়, √3 1, এটা হচ্ছে 2, একের থেকে একটু কম, √3 + 1 মানে 3, এই যে এখানে, ঠিক আছে, 2.7। আচ্ছা আর হচ্ছে 3√3, আর একটা কত, 3√3। ওকে 3√3, এটার ভ্যালু হচ্ছে 5.196, ধরো 1 2 3 4 5.196 এইখানে, এটা ধরো আমার বি এর ভ্যালু, ঠিক আছে? বি ইজ ইকুয়াল টু কত, 3 + 1, √3 + 1, আর এটা হচ্ছে 3√3। ওকে আচ্ছা, সো আর একটা বিন্দু আমার কাছে আছে, সেটা কত, 3√3 + 1 + 3 মানে 6 পয়েন্ট সামথিং, 3 4 5 6 পয়েন্ট সামথিং, আর এই পাশে আছে কত, √3 মানে 1 পয়েন্ট সামথিং, ধরো এইখানে। ওকে আচ্ছা, সো আমি যদি একটা রেখা খুব সুন্দর করে টানি, আরে যেখানে টানি ওখানে যায় না। আচ্ছা এটা হচ্ছে সি, তো 3√3 + 1, আর একটা হচ্ছে √3। এখন দেখো তোমার একটা বিন্দু হবে হচ্ছে এইখানে এ, ঠিক এইভাবে একটা সমবাহু ত্রিভুজ তুমি পাবা। আচ্ছা আরেকটা সমবাহু ত্রিভুজ তুমি এইদিকে পাবা। প্রবলেম হচ্ছে আমার আগেরটার মতো এটা সিমেট্রিক না, এটি হচ্ছে প্রবলেম। তোমাকে এখানে যে কাজটা করতে হবে, তুমি আগে ফার্স্টে এক্স আর ওয়াই বের করবা, ঠিক আছে? তুমি কি করবে, এক্স আর ওয়াই বের করবা। এখন দেখো ওয়াই এর যে ভ্যালু আসবে এইটাই তো আসলে এ, ওয়াই এর যে ভ্যালু আসবে এটাই তো আসলে এ, আর এক্স এর ভ্যালু কি আসবে, এক্স এর ভ্যালুর সাথে তুমি যদি 1 যোগ করো, মানে এক্স এর যে ভ্যালু আসবে সেটা আসলে কি, a + 1, তাই না? আর এটা হচ্ছে এ, এক্স এর ভ্যালু হচ্ছে a + 1, ওয়াই এর ভ্যালু হচ্ছে এ। তো তোমার আসলে কি করতে হবে, তোমার আসলে AB = BC এবং BC AC = BC, এই দুইটা সমীকরণ সমাধান করে এ এর মান নির্ণয় করতে হবে।
তোমার আসলে এই দুইটা সমীকরণ সমাধান করে এর মান নির্ণয় করতে হবে। একটু পিছনে দেখাই দিছি, এই যে দেখো, এই যে এর মান কিভাবে নির্ণয় করে সেইটার একটা গ্লিম্পস তোমাকে আমি দিয়ে দিছি। ঠিক আছে, তো জেনারেলি এই টাইপসের প্রশ্ন করে না, এটা জেনারেলি খুব আসে না, বাট এগুলো একটু জাস্ট ইনটিউটিভলি যারা আসলে প্রাইজ দিব, তো এই প্রাইজ দেওয়ার জন্য এই হোমওয়ার্কগুলো যারা একটু কষ্ট করে করবেন তাদেরকে আসলে প্রাইজটা দিব। ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা, তো আসো আমরা এখন একটা মজার জিনিস পড়বো। আমাদের ত্রিভুজ পড়া শেষ। আচ্ছা, মডুলাসের ভ্যালু আমরা আগের ক্লাসে পড়ায় ফেলছি, সো আমাদের এখন এটা দেখার প্রয়োজন নাই। আচ্ছা, এখানে বুকি চুকি অনেক কিছু লেখা আছে, এটা তোমরা এখন বুঝবে না, এখন তো মাথায় চাপ নেওয়ার কোনো দরকার নেই। ওকে, সো এটাও পড়ানো শেষ। এখন আমরা একটা জিনিস পড়বো, এক্স অক্ষ থেকে দূরত্ব, ওয়াই অক্ষ থেকে দূরত্ব। ঠিক আছে, তারপর আমরা পড়বো হচ্ছে কম কম বেশি বেশি থিওরি, তারপরে ত্রিভুজের মধ্যবিন্দু নির্ণয় করা, তারপরে হচ্ছে সাইসুই মেথড, ক্ষেত্রফল নির্ণয় করা। ঠিক আছে, সো এখন এরপরে আমাদের অনেক মজার মজার জিনিস আছে। সো যাই হোক, আমরা এখন ইন্টারেস্টিং জিনিসপত্র পড়া শুরু করব। আচ্ছা, এক্স অক্ষ থেকে দূরত্ব, কোন একটা বিন্দুর এক্স অক্ষ থেকে দূরত্ব, যে ধরো এটা একটা বিন্দু, এটা হচ্ছে পি এক্স কমা ওয়াই। এই বিন্দুটার পরিচয় কি? পি এক্স কমা ওয়াই। এই বিন্দুটার দিকে একটু তাকাও, এই বিন্দুটার পরিচয় আসলে কেমন? এই বিন্দুটার দিকে তুমি যদি খুব ভালো করে অবজার্ভ করো, তাহলে দেখো এই বিন্দুটা এক্স অক্ষ থেকে সে আসলে কত দূরে গেছে। আমার আসলে লাগবে কি? ওয়াই এক্স অক্ষ থেকে দূরত্ব, তাই না? তার মানে এই যে বিন্দুটা আছে, সে এক্স এর দিকে গেছে, যে এইখান থেকে এই 0 পয়েন্ট থেকে এই দিকে গেছে হচ্ছে কত অ্যাক্সিস? এক্স অ্যাক্সিস বা এক্স ঘর। আর ওয়াই বরাবর গেছে কত অ্যাক্সিস? ওয়াই অ্যাক্সিস, রাইট? ওয়াই ঘর। আবারও বুঝি, এক্স অ্যাক্সিস বরাবর অর্থাৎ এক্স অক্ষ বরাবর সে গেছে এক্স একক, এবং ওয়াই অক্ষ বরাবর বড় হাতের ওয়াই অক্ষ বরাবর সে গেছে কত একক? মাত্র ওয়াই একক। তার মানে আমি যদি তাকে বলি যে এক্স অক্ষ থেকে দূরত্ব, কোন অক্ষ থেকে দূরত্ব? এক্স অক্ষ থেকে। দেখো তো এক্স অক্ষ থেকে দূরত্ব কোনটা? এই যে এটা। এক্স অক্ষ থেকে তার দূরত্ব কোনটা? এক্স অক্ষ থেকে দূরত্ব কিন্তু এইটা, রাইট? এই জিনিসটা মানেই আসলে কি? কোটি। কেমন কোটি? মডুলাস। কি দিব? মডুলাস কোটি। মানে এই জিনিসটা মানেই হচ্ছে ওয়াই অক্ষের দূরত্ব। বুঝি নেই ভাইয়া, একটু বুঝায় বলি। ধরো আমি তোমাকে বললাম যে 4,5 এই বিন্দুর এক্স অক্ষ থেকে দূরত্ব কত? তাহলে তুমি দেখলা যে এক্স অক্ষ থেকে সে আসলে এই দিকে গেছে 4 একক, এই দিকে গেছে 5 একক। তাহলে এক্স অক্ষ থেকে তার দূরত্ব আসলে কত? 5 একক। আবার আমি তোমাকে বললাম যে ভাইয়া এইটা হচ্ছে 4,-5, ঠিক আছে? এবার এক্স অক্ষ থেকে এর দূরত্ব কত? তখন তুমি আমার কি বলবা? যে এক্স অক্ষ থেকে এর দূরত্ব আসলে কত? এই দিকে গেছে 4 একক, এই দিকে গেছে, দেখো দূরত্ব কিন্তু 5 একক। দূরত্ব কি? 5 একক। তাই আমরা দূরত্ব যখনই বলবো তাই মডুলাস কোটি। তার মানে মডুলাস 5 আসলে দূরত্ব হচ্ছে 5 একক। কারণ মডুলাসের পরিচয় আসলে কি? অ্যাবসোলিউট ভ্যালু 0 থেকে ওই বিন্দুর দূরত্ব, তাই না? মানে মডুলাসের পরিচয় হচ্ছে 0 থেকে -5 এর দূরত্ব। 1 2 3 4 5, -1 -2 -3 -5, অর্থাৎ 0 থেকে -5 পর্যন্ত আসতে হইলে যতটুকু দূরত্ব অতিক্রম করতে হয় সেটাই আসলে আমার কিসের পরিচয়? আমার এই জিনিসটার পরিচয়। ক্লিয়ার? বুঝতে পারছো? ওকে, তাহলে এক্স অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব বের করলাম, সেটা আসলে কি? মডুলাস অফ কোটি, মডুলাস অফ ওয়াই। একইভাবে আমি যদি তোমাকে বলি ওয়াই অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব, এটা হচ্ছে পি বিন্দু, এবং ওয়াই অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব আসলে কিছুই না, মডুলাস অফ এক্স। এটা আসলে কোত্থেকে? ওয়াই অক্ষ, মানে একটা উল্টা, একটা আর একটা কি? উল্টো। যদি আমি তোমাকে বলি এক্স অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব মডুলাস ওয়াই, আবার যদি বলি ওয়াই অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব মডুলাস এক্স। একদম পানির মতো সহজ। তো এই পানির মতো সহজ এই ম্যাথটা আমরা এখন কোথায় করব? এই যে ম্যাথটা করব। বলছে ওয়াই অক্ষ এবং 7,2 বিন্দু থেকে A5 বিন্দুর দূরত্ব সমান হলে এর মান নির্ণয় করো। একটু বুঝি যে A,5 বলছে ওয়াই অক্ষ থেকে দূরত্ব, ওয়াই অক্ষ থেকে দূরত্ব মানে হচ্ছে এইটা, মডুলাস অফ
এক্স, তাহলে এটার মডুলাস কত? মডুলাস অফ 5 ইজ ইকুয়াল টু 5। তাহলে ওয়াই অক্ষ থেকে দূরত্ব কত? 5। ওয়াই অক্ষ থেকে দূরত্ব হচ্ছে 5 ইজ ইকুয়াল টু এই বিন্দু থেকে দূরত্ব, এটাকে কি লিখতে পারি? 7 মাইনাস এ এর হোল স্কোয়ার প্লাস 2 মাইনাস 5 এর হোল স্কোয়ার, x1 মাইনাস x2 y1 মাইনাস y2। উভয় পক্ষে বর্গ করলে 25 ইজ ইকুয়াল টু 7 মাইনাস এ এর হোল স্কোয়ার, এখানে আসে -3, -3 এর বর্গ করলে 9, 25 থেকে 9 চলে গেলে থাকে 16 ইজ ইকুয়াল টু 7 মাইনাস এ। ওকে, এইটার উপরে কি আছে? স্কোয়ার। আচ্ছা, 16 ইজ ইকুয়াল টু 49 মাইনাস টোয়াইজ এ প্লাস এ স্কোয়ার। ওকে, খুব ভালো কথা। দেন যদি এ স্কোয়ার মাইনাস টোয়াইজ এ প্লাস 49 ইজ ইকুয়াল টু 16, অ্যান্ড আফটার দ্যাট এ স্কোয়ার মাইনাস টোয়াইজ এ, এটা যদি এই পাশে চলে আসে, 49 থেকে যদি 16 চলে যায়, 49 থেকে 9 চলে গেলে থাকে 43, 43 থেকে আরও 10 চলে গেলে থাকে 33, 33 আর 10 43, আর 6 হচ্ছে 49। এবার এই ইকুয়েশনটাকে সলভ করতে হবে। আসো ক্যালকুলেটারে সলভ করি। দ্বিঘাত সমীকরণ কীভাবে ক্যালকুলেটার সলভ করে সেটা আমরা দেখব এখন। আরে বাবা ক্যালকুলেটার আসো রে বাবা, এই যে ক্যালকুলেটার হচ্ছে এইখানে। আচ্ছা, ফার্স্টে ইকুয়েশন, তারপরে চলে যাব হচ্ছে আমার কাছে মোড। মোডের ভিতরে দেখো 5-এ লেখা আছে ইকুয়েশন, 5-এ লেখা আছে ইকুয়েশন, চাপ দিব। এখন এখানে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি। আচ্ছা, এবার এ এর ভ্যালু হচ্ছে 1, বি এর ভ্যালু হচ্ছে -2, সি এর ভ্যালু হচ্ছে 3। তো একবার আসলো, আচ্ছা এখানে জটিল মান আসে, কোনো একটা ক্যালকুলেশন হয়তো ভুল করছি, একটু দাঁড়াও। 7 মাইনাস এ 2 মাইনাস 5, 7 মাইনাস এর হোল স্কোয়ার, এ পাশে 9 চলে গেল, তাহলে 7 7 49। আচ্ছা এখানে এই তো ভুল করছি, এখানে ভুল হো গায়া। আচ্ছা 14 স্কোয়ার, সরি। তো তারপর কি হবে? এ স্কোয়ার, তাই তো বলি, -14 প্লাস 49 মাইনাস 16 ইজ ইকুয়াল টু 0। যারা যারা অলরেডি কমেন্ট করে ফেলছো তাদের জন্য শুভকামনা, বালতি ভরা শুভকামনা। এ স্কোয়ার -14 এ প্লাস 49 থেকে চলে গেলে 33 ইজ ইকুয়াল টু 0। এইবারও যদি ভুল হয় তাইলে কুচিক করে ভিডিও কাইটে দিব। ওকে, আচ্ছা। সো এর ভ্যালু 1, বি এর ভ্যালু -14, সি এর ভ্যালু 33, একবার ভ্যালু 11 আর একটা ভ্যালু 3। তাহলে এর একটার ভ্যালু হচ্ছে 11 আর একটার ভ্যালু হইতে পারে 3। তাহলে এর দুইটা ভ্যালু কিন্তু পসিবল, তাহলে দুইটা ভ্যালু মান বের করা লাগবে। ওকে, আচ্ছা যদি এইটা পারেন তাহলে ঠিক সেমভাবে, আচ্ছা এখন তো সেমভাবে না, এখন আমরা শিখবো হচ্ছে সাই-সুই মেথড। তো সেমভাবে আমরা এখন একটা নতুন একটা কনসেপ্ট শিখবো। আচ্ছা ভাবছিলাম একটা SW দিব, থাক। তো এখন আমরা একটা নতুন কনসেপ্ট শিখবো, এর নাম হচ্ছে কম কম বেশি বেশি থিওরি। আমরা গত ক্লাসে এটা নিয়ে একটু আলোচনা করছি, কম কম বেশি বেশি থিওরি। ওকে, সো এবার আসো কম কম বেশি বেশি থিওরি দিয়ে আমরা এখন একটু ম্যাথ করি, ঠিক আছে? সো এই কম কম বেশি বেশি থিওরি জিনিসপত্র আমরা এখন দেখব। আচ্ছা, সো তারপরে আমরা সাই-সুই মেথড দেখব। এখন খুব দুইটা সুন্দর সুন্দর মেথড আছে, কম কম বেশি বেশি থিওরি, একটা হচ্ছে সাই-সুই মেথড, ঠিক আছে? সো এই কম কম বেশি বেশি থিওরি এবং এই সাই-সুই মেথডের মাধ্যমে আমরা আসলে মজার মজার কিছু ম্যাথ সলভ করবো খুব সহজে, খুব সহজে। আচ্ছা, বলছে রম্বসের 3টা বিন্দুর স্থানাঙ্ক এত হইলে চতুর্থ বিন্দুর স্থানাঙ্ক কত? এটা খুবই টিডিয়াস একটা ম্যাথ, খুব বড় করে অনেকে সলভ করায়, বাট আমরা খুব কম কম বেশি বেশি থিওরি দিয়ে খুব ইজিলি সলভ করে ফেলতে পারবো। কিভাবে? বলছে রম্বসের 3টি বিন্দুর স্থানাঙ্ক এত, তাহলে চতুর্থ বিন্দুর স্থানাঙ্ক কত? আচ্ছা একটা রম্বস আঁকি। সো আই ডোন্ট নো রম্বস হবে নাকি, এটা তো রম্বস নাও। সো এটা হবে না, এটা ট্রাপিজম, এটা হ্যাঁ। সো এটা একটা মোটামুটি লেভেলের একটা রম্বস, চিন্তা করে নাও। সো কি কি বলতেছে একটু ভালো করে অবজার্ভ করো। আচ্ছা বলছে রম্বসের একটা বিন্দু -2, -1, আরেকটা বিন্দু 1,3, আরেকটা বিন্দু সি 5,6। এখন দেখো আমি আঁকার সময় একটা মজার জিনিস অবজার্ভ করছি, এ বি সি, সি কিন্তু এখানে দেইনি। রিজন কি জানো? আমি অলওয়েজ চেষ্টা করব এসি আর বিডিকে কর্ণ রাখতে। কাকে কর্ণ রাখতে? এসি এবং বিডিকে। এগুলো টিচাররা বলে না, বাই ডিফল্টে লিখে যায়, বাট স্টুডেন্টরা এগুলো ভুল করে। এই থিওরি অ্যাপ্লাইয়ের জন্য
সি কে অলওয়েজ কোন বরাবর রাখবো, এ এর কর্ণ বরাবর, মনে থাকবে? আচ্ছা, এখন ডি বিন্দুর স্থানাঙ্ক আমাকে বের করতে হবে। খুব ভালো কথা। এখন দেখো কম কম বেশি বেশি থিওরি কিভাবে কাজে লাগে, ঠিক আছে? কি কাজে লাগাবো? কম কম বেশি বেশি থিওরি। ওকে, তো দেখো একটু চালাক হইতে হবে। একটু কি হইতে হবে? চালাক। কিভাবে চালাক হইতে হবে? তুমি যদি একটু অবজার্ভ করো তাহলে তুমি খুব ভালো করে দেখতে পারবা। দেখো এখানে আছে কত? -2। তা -2 থেকে আমি কি জানি? রম্বস বা সামান্তরিক বা আয়তের, আমি অলওয়েজ জানি রম্বস হোক, সামান্তরিক হোক, আয়ত হোক, তাদের এই দুই বাহু বিপরীত বাহু কি সমান। কারণ আমি কি রম্বসের তো অলরেডি জানি যে AB = BC = CD = DA, অলওয়েজ সমান, তাই না? এটা অলওয়েজ সমান। আর সামান্তরিকের ক্ষেত্রে কি? সন্নিহিত বাহুগুলো। তো আমি সন্নিহিত বাহু বরাবরই কাজ করব, মানে বিপরীত বাহু বরাবর কাজ করব। সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান, সরি সন্নিহিত নয়। আচ্ছা, এখন দেখো আমি কি হইতেছে, দেখো -2 থেকে 1-এ যাইতে হইলে আমাকে কত বৃদ্ধি পাইতে হবে। বা উল্টা করে চিন্তা করো, কিভাবে চিন্তা করবো? উল্টা করে কিভাবে? দেখো সরি, কিরকম উল্টা করে চিন্তা করব? যে 1 থেকে -2-তে যাইতে হলে কত কমাইতে হবে। 1 থেকে -2-তে যাইতে হলে কত কমাইতে হবে। দেখো 1 থেকে তুমি যদি 1 কমাও কত হবে? 0। 0 থেকে আরও যদি 2 কমাও তাহলে কত হবে? -2। তার মানে কি? -3 কমবে। আচ্ছা, তাহলে যেহেতু এইখান থেকে -3 কমবে, একইভাবে এই ডি এর ক্ষেত্রেও 5 থেকে এক্সে যাইতে হইলে কত কমবে? -3 কমবে। রিজন কি? এই বাহুর দৈর্ঘ্য আর এই বাহুর দৈর্ঘ্য সমান, তাই এই পাশে যদি কমে ঠিক এই পাশেও কমবে। অনেক টিচাররা করাবে, দেখবো কষ্ট মষ্ট করে তোমার 1.5 পৃষ্ঠার একটা বড় ম্যাথ করাবে, বাট আমি তোমার কি দিব? কম কম বেশি বেশি থিওরি তাবিজ। ওকে, আবার এই যে দেখো 3 থেকে -1-এ যাচ্ছ, বলো তো কত কমবে? 3 থেকে 1 কমলে 2 আসবে, 2 থেকে 1 কমলে 1 আসবে, 1 থেকে 1 কমলে 0 আসবে, 0 থেকে 1 কমলে -1 আসবে। তাহলে কত কমবে? -4 কমবে। ঠিক একইভাবে এই 6 থেকে ওয়াইতে যাইতে হলে তোমার কত কমবে? -4 কমবে। ক্লিয়ার? ওকে, তাহলে এখন আমাকে বলো ভাইয়া, বলো যদি 5 থেকে 3 কমে তাহলে কত চলে আসবে? 2। 6 থেকে 4 কমলে কত চলে আসবে? 2। কারণ 5 থেকে 3 কমলে তোমার কত থাকবে? 5 - 3 = 2, 6 - 4 = 2। তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক হবে 2,2। দ্যাটস ইট, ম্যাজিক। ম্যাজিক ভাবে সলভ হয়ে গেছে। এটা কি আমরা কি বলবো? কম কম বেশি বেশি থিওরি। যদি এইখানে কমলে এখানেও কমবে, এইখানে কমলে এখানেও কমবে, যদি এইখানে বাড়ে এখানেও বাড়বে, এইখানে বাড়লে এখানেও বাড়বে। এই জন্য এটা নাম দিছি কি? কম কম বেশি বেশি থিওরি। ক্লিয়ার? ওকে, ঠিক আছে। কীভাবে এখানে একটা ছবি দেওয়া আছে, সো যারা মানে সি এই পাশে নিছি দেখো অলওয়েজ কীভাবে রাখবো? এই যে কর্ণ বরাবর রাখবো, ঠিক আছে? কর্ণ বরাবর রাখবো। তো এই ছবিটা না থাকলেও হবে, কারণ আমি অলরেডি ম্যাটটা করে দিছি, সো দরকার নেই তোমাদের স্লাইড যেন প্যারা না খাও। আচ্ছা, এবার আমরা কি নির্ণয় করব? ত্রিভুজের মধ্যবিন্দু। কারণ আমাদের কম কম বেশি বেশি থিওরি শেষ। এই থিওরি দিয়ে আমরা আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, রম্বস যাই বলে না কেন তার 3টা শীর্ষ যদি দেওয়া থাকে অপর একটা শীর্ষ নির্ণয় করতে পারবো। এনিথিং, এনিওয়ে। যে যদি আমার কাছে এরকম যদি আবার একটা বলে যে একটা সামান্তরিক, ঠিক আছে, এটা একটা সামান্তরিক, তো বইয়ের মধ্যে হয়তো সামান্তরিক দেওয়া, যেটা ধরো 2, -3, এটা হচ্ছে 4, 2, এটা হচ্ছে 5, 3। এখন আমাকে বললো এডি বিন্দুর স্থানাঙ্ক কত, ঠিক আছে? তো সামান্তরিকের ক্ষেত্রে দেখো এখান থেকে 4-এ যাইতে হলে কত বৃদ্ধি পাইছে? 2 বাড়ছে, রাইট? আচ্ছা, কোন দিক থেকে কোন দিকে যাবে এটাও ইম্পর্টেন্ট, ঠিক আছে? যে দেখো তোমাকে যদি উল্টাটা হয় যে তুমি এই দিক থেকে এই দিকে আসতেছো, তাই না? তাহলে তোমার এই দিক থেকে এই দিকে আসা লাগবে। তাহলে এখানে কত কমছে? -2 কমছে। আচ্ছা, এবার এটার একটু অন্য মান দাও, এটার দাও হচ্ছে -4, ঠিক আছে? আচ্ছা, এবার এটা ভালো হবে। কেন ভালো হবে একটু দেখাচ্ছি। যে 5 থেকে যদি -2 কম তাহলে এখানেও কত কমবে? 2 কমবে। আচ্ছা, এবার একটা মজার জিনিস দেখো, এখানে কত আছে? -4, এখানে কত আছে? -3। এবার বলো তো এই -4 থেকে যদি -3-তে আসতে হয় তাহলে কত কমবে? এই যে ভুল, এখানে কিন্তু কমবে না, কারণ মাইনাসের অংশে এই যে দেখো -4, -3,
তাহলে -4 থেকে -3-তে আসতে হইলে 1 বাড়বে, তাহলে এখানে কি হবে +1 বেশি, তাই না? তার ফলে তুমি 3 থেকে যদি ওয়াইতে যাইতে চাও তাহলে তোমার 1 বেশি যাইতে হবে। এটা কিন্তু একটা রূপক চিত্র, রূপক মান নিয়ে করতেছি, একদম এক্স্যাক্টলি যে এমন হবে এটা কিন্তু সত্য না, কারণ অনলাইনে যা শুরু হয়েছে দেখবো যে রূপক চিত্রেও মানুষ ভুল বইলা দিছে, জুয়েল ভাইয়ের ভুল ধরে আর কোত্থেকে আসছে, ঠিক আছে, কোন অরিন্দম ফরিন্দম, জুয়েল ভাইয়ের ভুল ধরে। জুয়েল ভাই হচ্ছে ফিজিক্সের গড বলা যায়, বাংলাদেশের ফিজিক্সের ওয়ান অফ দ্য বিগেস্ট গড এরটেকের, ঠিক আছে, তার ভুল ধরতে আসছে, হোয়াট এভার। তাহলে 5 থেকে 2 কমে গেলে থাকবে 3, আর 3-এর সাথে 1 যোগ হলে হয়ে যাবে কত 4, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত 3,4। তাহলে কম কম বেশি বেশি থিওরি দিয়ে তুমি এটা নির্ণয় করতে পারবা। ওকে, সো আমরা এখন যেটা দেখব ত্রিভুজের মধ্যবিন্দু। ওকে, সো ত্রিভুজের মধ্যবিন্দুর এই কনসেপ্টটা হচ্ছে যে দেখো তোমার কাছে ত্রিভুজের 3টে স্থানাঙ্ক দেওয়া থাকবে। কি দেওয়া থাকবে? 3টে স্থানাঙ্ক। এখন 3টে স্থানাঙ্ক যখন তোমার কাছে দেওয়া থাকবে তখন তোমাকে বলবে যে এইটার মধ্যবিন্দু, এটার মধ্যবিন্দু এবং এটার মধ্যবিন্দু বের করো। সো প্রিটি ইজি যে এই দুই বাহুর মধ্যবিন্দু আসলে কি হবে, x2 প্লাস x3 ডিভাইডেড বাই 2 এবং y2 প্লাস y3 ডিভাইডেড বাই 2, রাইট? এটা ছাড়া তো আর কিছু হবে না। একইভাবে এই দুই বিন্দুর মধ্যবিন্দু কি হবে, x1 প্লাস x3 ডিভাইড বাই 2, y1 প্লাস y3 ডিভাইডেড বাই 2 এবং ই এর মধ্যবিন্দু কি হবে, x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2, y1 প্লাস y2 ডিভাইডেড বাই 2। সো এই হচ্ছে 3টা বিন্দু মধ্যবিন্দুর স্থানাঙ্কগুলো, এভাবে বের করতে পারবা। তো এখন তোমাকে যদি আমি এরকম একটা দিয়ে দেই এবং বলি যে এটার মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করতে, সেই জিনিসটা একটু ক্যালকুলেট করবা, ঠিক আছে? চেক করো সব ঠিক আছে, সব ঠিক আছে। ওকে, তো এখন আমরা কি করব, তো এরকম যদি আমার কাছে দেওয়া থাকে তাহলে এই অবস্থা থেকে আমরা মধ্যবিন্দুর স্থানাঙ্ক যদি বের করি, দেখো 4 আর 1 থেকে যদি 4 - 1 কে যোগ করলে 3 হয়, 3 কে 2 দ্বারা ভাগ করলে 3/2 মুখে মুখে। তেমনি 5 আর 3 যোগ করলে হয় 8, 8 কে 2 দ্বারা ভাগ করলে হয়ে যায় 4, এগুলো মুখে মুখে করা যায়। 1 আর -1 যোগ করলে হয় 0, 0 কে 2 দ্বারা ভাগ করলে হয় হচ্ছে 0। একইভাবে 2 আর 3 যোগ করলে হয় 5, 5 কে 2 দ্বারা ভাগ করলে হয়ে যায় 5/2। ওকে, ইতে আসো, 1 আর 4 যোগ করলে হয় 5, 5 কে 2 দ্বারা ভাগ করলে 5/2। একইভাবে 2 আর 5 কে যোগ করলে হয় 7, 7 কে 2 দ্বারা ভাগ করলে 7/2। দ্যাটস ইট। এটাই হচ্ছে আমাদের AEDEF নির্ণয় করার প্রক্রিয়া, ঠিক আছে? আচ্ছা, সো এইবার আমরা কি শিখব, সাই সুই মেথড। সাই সুই মেথড অর্থাৎ সাই করে যোগ করে সুই করে বিয়োগ করে দিতে হবে। তো এটা শ্রদ্ধেয় একজনের কাছ থেকে শেখা। তো সাই সুই মেথড, এটা যদি আমরা অ্যাপ্লাই করি, ব্যাপার কি, যদি দেখো এখন প্রবলেম হচ্ছে ত্রিভুজের মধ্যবিন্দুগুলো দেওয়া, ত্রিভুজের মধ্যবিন্দুগুলো দেওয়া, বাট শীর্ষবিন্দু নাই। তো এরকম প্রবলেম সলভ করতে গিয়ে বিশাল ম্যাথ করা লাগে। তো যেখানেই বিশাল ম্যাথ ওইখানেই বাবা আবিরানন্দের কিছু তাবিজ তোমাকে সাহায্য করবে। ব্যাপারটা কি, ব্যাপারটা সাই করে যোগ করে সুই করে বিয়োগ করা। মানে কি, যে ধরো এ বিন্দু, এ বিন্দুর যখন আমি স্থানাঙ্ক নির্ণয় করতে যাব তখন আমার একটা কাজ করতে হবে। এই যে দেখো এইটার কি করব, দেখো মনে রাখতে হবে সাই করে যোগ করব, এইটা আর এইটা সাই করে যোগ করব, দেন সুই করে বিয়োগ করব। ব্যাপারটা একটু বুঝাই, যে এই স্থানাঙ্ক এবং এই স্থানাঙ্ক সাই করে যোগ করব, তাহলে কত হয় 4 + 2। তারপরে নিচে নামবো, সুই করে বিয়োগ করব। বিয়োগ করব কত, -1। কার থেকে -1 বিয়োগ করব, এই যে 4 + 2, এটা কত হয় 6। 4 + 2 কত হয় 6, 6 থেকে -1 করলে আসে আনসার আসে কত 5। তাহলে এখানে বসবে কত 5। একইভাবে আমি যদি এইটাকে চিন্তা করি যে এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, ঠিক আছে? তো এখানে সাই করে যোগ করতে হবে, তাহলে 4 আর 3 যোগ করলে হয় হচ্ছে 7, 7 থেকে সুই করে বিয়োগ করব 7
-2, 4 আর 3 যোগ করলে হয় হচ্ছে 4 + 3 যোগ করলে হয় 7, 7 থেকে 2 বিয়োগ করলে হয়ে যায় 5, 7 থেকে 2 বিয়োগ করলে হয়ে যায় 5। অর্থাৎ সাই করে যোগ করে সই করে বিয়োগ। ব্যাপারটা যদি আরেকটু সিম্পলিসিটি ভাবে তোমাদেরকে একটু দেখাই, যে দেখো ফার্স্টে তুমি এই দুইটাকে যোগ করবা, তাহলে মনে রাখবা যে সাই করে যোগ করে সই করে বিয়োগ, ঠিক আছে? তাহলে কি করবা, দেখো 4 আর 2 যোগ করবা, কত হয় 6, এই যে 4 আর 2 যোগ করে কত হয় 6, 6 থেকে 1 বিয়োগ 4 + 2, এই 4 আর +2 যোগ হবে মাইনাস হবে 1। একইভাবে 3 আর 4 যোগ হবে, এই যে 3 আর কি যোগ হবে 4, 3 আর 4 যোগ হয়ে -2, 3 + 4, তারপরে কি আসবে -2। তাহলে অ্যান্সার কি, 4 আর 2 6, 1 চলে গেলে 5, 4 আর 3 7, 2 চলে গেলে 5, শেষ। এই হচ্ছে আমাদের মোটামুটি ঘটনা। এবার আসো পরের কেস। ওকে, আচ্ছা, এখন আমি কোন বিন্দুর স্থানাঙ্ক বের করবো, বি। কোন বিন্দুর স্থানাঙ্ক বের করবো, বি। ওকে, এখন দেখো বি বিন্দুর স্থানাঙ্ক আমি কেমনে বাই করব। এইটা আর এইটা যোগ করব, এইটা বিয়োগ করব। ওকে, এই যে 2 এবং 1কে যোগ করব, 2 এবং 1কে যোগ করব, সাই করে যোগ করব, 2 এবং 1কে যোগ করব, কাকে বিয়োগ দিব, সই করে বিয়োগ দিব। এই যে কার থেকে, এই যে দেখো, এই যে এখানে এই 1 আর এটা সাই করে বিয়োগ দিব, আর সই করে বিয়োগ দিব, সাই করে যোগ করে সই করে বিয়োগ, ঠিক আছে? তাহলে 2 আর 1 যোগ করে বিয়োগ দিব কত, -4। ঠিক একইভাবে সাই করে যোগ করব 3 আর এদিকে কত 2, এই যে সাই, এই যে সুইং সাই করে যোগ করব 3 + 2, 3 + 2 মাইনাস করব কত 4। তাহলে অ্যান্সার আসে 2 আর 1 3, 3 থেকে 4 চলে গেলে থাকে -1, 3 আর 2 5, 5 থেকে 1 চলে গেলে থাকে 4, তাহলে বি। আবার এইদিকে আসো, সি বিন্দু, সাই করে যোগ করে সুই করে বিয়োগ করবে। এবার দেখো কোন দুইটাকে সাই করব, কোন দুইটাকে সুই করব, একটু মাথার মধ্যে খাটাইতে হবে। একটু ভালো করে তাকাও, যে সাই করে যোগ করে সুই করে বিয়োগ করতে হবে। এখন দেখো এই যে সাই করে যোগ করবা, তাহলে এটার বিপরীতকে, এই বিপরীত বিন্দু হচ্ছে এইটা। মানে কথা হচ্ছে, তুমি যদি জীবনে একটা লাভ আঁকো, কি আঁকো, লাভ আঁকো, এই লাভের যদি মাঝ বরাবর কেউ এসে তোমার এই লাভটাকে খুচিক করে কেটে দিয়ে চলে যায়, তাহলে তোমার বুকের ভিতরে যেমন ব্যথা উঠবে, চিনচিন করবে, সাই করে সুই করে ব্যথা উঠবে, ওইটাই হচ্ছে এই মেথড, ঠিক আছে? বুঝতে পারছো? ঠিক বিপরীত বিন্দু থেকে। তাহলে এই দুটাকে যোগ করো, 4 আর 1কে 4 + 1 সুই করে বিয়োগ করবো হচ্ছে 2 দিয়ে, -2। একইভাবে এই হচ্ছে সাই করে যোগ করব, 4 আর 2কে যোগ করব, 4 + 2, এই হচ্ছে সাই করে যোগ করছি, আর সুই করে বিয়োগ করব হচ্ছে -3। তো এটা পারফর্ম করলে তুমি কত পাবা, 4 আর 1 5, 5 থেকে 2 চলে গেলে থাকে 3, 4 আর 2 6, 6 থেকে 3 চলে গেলে থাকে 3। এই হচ্ছে আমার নির্ণয় করার প্রক্রিয়া, যে সাই করে যোগ করে সুই করে বিয়োগ করা, ঠিক আছে? সো এইটার মাধ্যমে তুমি যে কোনো কঠিন, এইরকম একটা কঠিন ম্যাথকেও সলভ করতে পারবা, আশা করি বুঝতে পারছো। এইবার আসো আমরা একটা মজার জিনিস পড়ি, এর নাম হচ্ছে ক্রস ফায়ার মেথড। সো ক্ষেত্রফল নির্ণয় করা। এখন আমরা কি শিখব, কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা, কোনো একটা ত্রিভুজ, বহুভুজ, যে কোনো কিছু ক্ষেত্রফল নির্ণয় করা, এবং এটার মেথডের নাম হচ্ছে ক্রস ফায়ার মেথড। কি ফায়ার মেথড, ক্রস ফায়ার মেথড। ওকে, সো এটার নাম দিছি ক্রস ফায়ার মেথড। ব্যাপারটা আসলে তোমরা 9 10-এই শিখে আসছো। 9 10-এর ব্যাপারটাকেই হচ্ছে প্রায়োরিটাইজ করব, যে আমার কাছে যদি 3টা বিন্দু থাকে, তাহলে আমি 3টা বিন্দুকে এভাবে লিখবো যে x1 y1, তারপরে লিখবো x2 y2, তারপরে লিখবো x3 y3, এবং যে বিন্দু থেকে শুরু করছি ঠিক আগে সেই বিন্দুতে ফেরত আসতে হবে, তাই না? এবার আমি যদি বলি এই ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে, ফার্স্টে দিব একটা মডুলাস চিহ্ন দিয়ে ফার্স্টে কি করব, ক্রস করব। এই যে ক্রস ক্রস ক্রস, কি হইল, x1 y2 প্লাস x2 y3 প্লাস x3 y1। অর্থাৎ ফার্স্টে আমি কি করলাম, ক্রস করছি, জাস্ট বিন্দুগুলো সাজাইছি, সাজায়া যে বিন্দু থেকে শুরু করছি সেই বিন্দুতে শেষ করছি, তারপর ক্রস করছি। এবার আমি কি করব, ফায়ার করব। এবার আমি কি করব,
ফায়ার করব। রাইট নাও ইফ আই ওয়ান্ট টু ফায়ার, দ্যাটস ইট, 1 2 3, তাহলে কি হবে x1 y3 প্লাস x3 y2 প্লাস x2 y1। তো ক্রস করার পরে, ফায়ার করার পরে, হাফ দিয়ে ভাগ করার পরে মডুলাস করতে হবে। পুরো জিনিসটা কি করতে হবে? মডুলাস। সব ক্যালকুলেশন করার পরে কি করতে হবে? মডুলাস। কারণ ক্ষেত্রফল কি হয় না, কখনো নেগেটিভ হয় না। এবং পৃথিবীর যত কিছুর ক্ষেত্রফল বের কর না কেন, সেম পদ্ধতি, সেম পদ্ধতি, ত্রিভুজার না, পৃথিবীর যে কোনো কিছুর ক্ষেত্রফল তুমি বের করো না কেন, সেম পদ্ধতি, ক্রস ফায়ার মেথড। যে দেখো -3, -2, -3, -9, 5, -8, -3, -2। সো হাফ ইন্টু, ফার্স্টে তোমাকে কি করতে হবে? ক্রস করতে হবে, তারপর ফায়ার করতে হবে। মডুলাস আগে দিয়ে নিলাম। ওকে, তাহলে 3 নং -27, তারপরে কি আছে 3 আটা 24, 5 দুগুণে -10 মাইনাস, তারপরে কি লিখবো? ফায়ার। রাইট, ক্রস করলাম, এবার কি করতে হবে? ফায়ার। 3 আটা 24, অবশ্যই আগে একটা মাইনাস দিতে হবে, আগে দিয়ে তারপরে গুণ করো। 5 9 45 অ্যান্ড 3 দুগুণে 6। এই পুরোটার একটা কি আছে? মডুলাস। রাইট, মডুলাস বাইরে দিয়ে রাখছি, মডুলাস আমি বাইরে খুব সুন্দর করে দিয়ে রাখছি। তাহলে মডুলাস হাফ ইন্টু, এখানে কত হয়? 24, এখানে 27, 24 থেকে 27 চলে গেলে -3, -13। ওকে, আচ্ছা, সো এক পাশে পাইলাম আমি -13, আর এক পাশে কত হয়? সো 24 45 3 দুগুণে 6, তাই না? হ্যাঁ, এই যে 24 45 3 দুগুণে 6, তাহলে 24 আর 6 হচ্ছে 30, 30 আর 45 হচ্ছে 30, আর 4 হচ্ছে 40, হচ্ছে 70 75। সো এটাকে পারফর্ম করলে যে ভ্যালু আসে ওইটাই হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, সো এইভাবে তুমি ত্রিভুজের একটা ক্ষেত্রফল নির্ণয় করতে পারবা। আচ্ছা, এখন একটা ইন্টারেস্টিং ম্যাথ করব। যে দেখো বলছে 0 0 a cos b মাইনাস a sin b প্লাস a sin a cos b, দেখাও যে a ইজ ইকুয়াল টু b হলে ত্রিভুজটির ক্ষেত্রফল বৃহত্তম মান বের করো। তাহলে একটা হচ্ছে 0 0, একটা হচ্ছে a cos b, আর একটা হচ্ছে মাইনাস a sin b। রাইট, মাইনাস a sin b। আচ্ছা, আরেকটা হচ্ছে a sin আলফা, আরেকটা হচ্ছে a cos আলফা। কোনো ঝামেলা আছে? কোনো ঝামেলা আছে? নাই। ওকে, আচ্ছা, সো এখন তুমি কি করবা? যেখান থেকে শুরু করছিল ওই বিন্দুতে শেষ করবা। এখানে একটা 0, এখানে একটা 0। আচ্ছা, এইবার ক্ষেত্রফল বের করব। হাফ ইন্টু, অবশ্যই মডুলাস, হাফ ইন্টু কি করতে হবে? ক্রস ফায়ার। তাহলে ফার্স্টে ক্রস ক্রস ক্রস, তাহলে এইটাতে 0, এটাতে 0, পড়ে থাকবে কোনটা? এইটা। কি পাবা? a স্কয়ার cos বিটা cos আলফা cos বিটা। সেই মান মাইনাস। এবার আমি আরেকটা কি করব? অবশ্যই এখানে আরেকটা ব্র্যাকেট। ওকে, এবার ফায়ার করব। কি করব? ফায়ার, পুচিক করে ফায়ার করব। এই যে দেখো, পুচিক ফায়ার, পুচিক ফায়ার, পুচিক ফায়ার। তাহলে এখানেও পড়ে থাকবে কি? a স্কয়ার সাইন আলফা, আর একটা কি থাকে? সাইন বিটা। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এর আগে একটা মাইনাস আছে। ওকে, আচ্ছা, তাহলে হাফ ইন্টু a স্কয়ার cos আলফা cos বিটা প্লাস a স্কয়ার সাইন আলফা সাইন বিটা। ওকে, আচ্ছা, দেন উই ক্যান রাইট a স্কয়ার কে বাইরে নিলে cos আলফা cos বিটা প্লাস সাইন আলফা সাইন বিটা। a স্কয়ারকে কমন নিছি, ঠিক আছে, উভয় পক্ষ থেকে কমন নিলাম। এইবার হচ্ছে খেলা। এই জিনিসটা তোমরা হয়তো জানো না, এখন যে কাজটা করবো এটা হয়তো তোমরা জানো না। ঠিক আছে, হাফ ইন্টু a স্কোয়ার। ওকে, কজ আলফা কজ বিটা প্লাস সাইন আলফা সাইন বিটা, একটা সূত্র আছে, এটাকে আমরা বলি কজ আলফা মাইনাস বিটা। তোমরা একটু পরে হলে শিখবা,
ত্রিকোণমিতি যখন পড়বা তখন এই সূত্রটা শিখবা। জাস্ট এখানে একটু মনে রাখো যে এরকম টার্মস থাকলে, ইকুয়াল টার্ম যদি থাকে, যে আলফা আলফা মানে কজ আলফা বিটা একসাথে, সাইন আলফা বিটা একসাথে, তাহলে হবে হচ্ছে কজ আলফা মাইনাস বিটা। ঠিক আছে? আচ্ছা, এবার বলছে দেখাও যে এ ইজ ইকুয়াল টু বিটা হলে ত্রিভুজটির ক্ষেত্রফল বৃহত্তম হবে। এখন দেখো এইটাই তো ত্রিভুজের ক্ষেত্রফল, তাই না? এই পুরো জিনিসটা আসলে কি? ত্রিভুজের ক্ষেত্রফল। এই পার্টটুকু কনস্ট্যান্ট, তাহলে ভেরিয়েবল কোন পার্টটুকু? এইটা হচ্ছে ভেরিয়েবল। ভেরিয়েবল মানে কি? চেঞ্জ হইতে পারে, তাই না? আচ্ছা, এখন তোমার যদি এই পুরো টার্মসটাকে ম্যাক্সিমাম করতে হয়, এর কোনো ভূমিকা নাই, পুরো ভূমিকাটাই এটার। তাহলে তুমি যদি কস আলফা মাইনাস বিটাকে ম্যাক্সিমাম করতে পারো তাইলেই হবে। এবং আমরা জানি যে কজের মান, এই দেখবা এই যে লেখা আছে, যে আমরা জানি দেখো কস 90 মানে হচ্ছে 0 এবং কস 0-র ভ্যালু হচ্ছে 1, এবং কসের ম্যাক্সিমাম মান, কস এর ম্যাক্সিমাম মান আলফা মাইনাস বিটা, এর ম্যাক্সিমাম মান হচ্ছে 1। কসের ম্যাক্সিমাম মান কত? 1। আর আমরা জানি a মাইনাস বি ইজ ইকুয়াল টু, তুমি ক্যালকুলেটরও করে দেখতে পারো, কজ ইনভার্স 1 ইজ ইকুয়াল টু আসলে 0। তাহলে আলফা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু 0, অতএব আলফা ইজ ইকুয়াল টু বিটা। প্রুফড। তাহলে যদি আমার এর ক্ষেত্রফলকে ম্যাক্সিমাম করতে হয়, তাহলে কজ আলফা মাইনাস বিটার ভ্যালু কত করতে হবে? 1, কারণ এর থেকে কজের ভ্যালু বড় হইতে পারে না। কজ দেখো কোথা থেকে কোথায় শুরু হয়, ব্যাপারগুলো একটু জানা দরকার। হয়তো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখছো কি না আমার মনে নাই, তোমরা 9-10-এ, যে কজের মান আসলে এমন, কজের তুমি যদি গ্রাফ আঁকো তাহলে তুমি কজের গ্রাফটা এমন পাবা যে এটা হচ্ছে +1 সর্বোচ্চ মান, এটা হচ্ছে -1, এটা হচ্ছে কিন্তু y ইজ ইকুয়াল টু cos x। ঠিক আছে? এদিকে হচ্ছে তোমার y, এদিক বরাবর হচ্ছে x, এবং এটাই কিন্তু তার গ্রাফ। তাহলে কজের ম্যাক্সিমাম মান হচ্ছে +1, মিনিমাম মান হচ্ছে -1। এবং কজ কখন ম্যাক্সিমাম হয়? কজ আলফা মাইনাস বিটা আমি যদি লিখি, এর ম্যাক্সিমাম মান হচ্ছে প্লাস, তাহলে আলফা মাইনাস বিটার ভ্যালু হইতে হবে কত? 0। তাহলে আলফা ইজ ইকুয়াল টু বিটা। এটাই হচ্ছে প্রুফড, মানে এই জিনিসটা এখানে প্রুফ করা হয়েছে। ঠিক আছে? আচ্ছা, এবার কি বলছে যে ত্রিভুজটির ক্ষেত্রফল বৃহত্তম মান কত, বৃহত্তম ক্ষেত্রফল কত হবে? তো বৃহত্তম ক্ষেত্রফল আসলে কিছুই না, এই পুরোটার ভ্যালু যদি 1 হয়ে যায় তাহলে বৃহত্তম ক্ষেত্রফল আসলে কি হবে? বৃহত্তম ক্ষেত্রফল আসলে হবে হাফ ইন্টু a স্কোয়ার। দ্যাটস ইট, হাফ ইন্টু a স্কোয়ার। ওকে, এবার আমরা কি দেখব যে কোনো একটা বহুভুজের ক্ষেত্রফল, ত্রিভুজ না হলে চতুর্ভুজ, বহুভুজ যাই হোক না কেন, এই প্রক্রিয়ায় ক্ষেত্রফল নির্ণয় করা যায়। কোন প্রক্রিয়ায়? যে তোমাকে আমি যে প্রক্রিয়াটা শিখাইছি, যে সে ফর 1 2 3 4, তারপর দিব হয়তো 5 6, তারপর -1, 2, তারপরে হচ্ছে -2, 3, যেখান থেকে শুরু করছো এখানে শেষ করব 1 2, হাফ দিয়ে গুণ দিব, মডুলাস দুইটা ব্র্যাকেট দিয়ে এখানে একটা মান আসবে, মাইনাস দিয়ে আরেকটা মান আসবে, রাইট? এবং পুরোটার একটা কি আসবে? ক্যালকুলেশন আসবে, রাইট? যে এখান থেকে ফার্স্টে হচ্ছে তুমি একটা ক্রস করবা, এইভাবে এভাবে 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 এভাবে, কত হয়? 4 অক্ষে 4, 3 6 18, 5 2 10, -3 -4, দেন আবার কি করবা? মাইনাস করবা, ফায়ার করবা, তারপর আবার কি করবা? ফায়ার। 1 2 3 4 5, এরকম পৃথিবীতে 100 ভুজ হোক, 150 ভুজ হোক, ডাজেন্ট ম্যাটার, তুমি এই প্রক্রিয়ায় ম্যাথটা করে যাবে, কোনো সমস্যা নাই। আচ্ছা, এবার অলওয়েজ আমি যে এই যে তোমাদেরকে এখানে মডুলাস ভ্যালুগুলো নেওয়াচ্ছিলাম, এর রিজনটা কি বলো তো? পরে আসছো হয়তো অনেকেই, যে এই বিন্দুগুলো অলওয়েজ কীভাবে নিতে হয়? ঘড়ির কাঁটার বিপরীত দিকে নিতে হয়। ব্যাপারটা বুঝলাম না স্যার, ঘড়ির কাঁটার বিপরীত দিকে কি? যারা হায়ার ম্যাথ পড়ো নাই, যখনই তুমি কোনো বিন্দু নিবা তোমার চিন্তা করতে হবে যে মূল বিন্দু থেকে এই বিন্দুর দিকে একটা রেখা টানি, এই টানলাম, তারপরে মূল বিন্দু থেকে এই রেখার দিকে আরেকটা রেখা টানবো, মূল বিন্দু থেকে এই রেখার দিকে আরেকটা রেখা টানবো, এই রেখাটাকে এইটাকে টানবো, মূল বিন্দু থেকে আরেকটা রেখার দিকে আরেকটা রেখা টানবো, ঠিক আছে? এবং মূল বিন্দু থেকে আরেকটা রেখার দিকে আরেকটা রেখা টানবো, এই 4টা রেখা আমি টানলাম, মূল বিন্দু থেকে টানবো। টানার পরে দেখো তো
ঘড়ির কাঁটার এক্স অক্ষের বিপরীত দিক থেকে, এক্স অক্ষের ধনাত্মক দিক, এটা কি এক্স অক্ষের ধনাত্মক দিক, প্রথম বিন্দু আমি কাকে পাচ্ছি 4,5, তারপরের বিন্দু আমি কাকে পাচ্ছি ঘুরে আসা -1,2, তারপরের বিন্দু আমি কাকে পাচ্ছি -4, এবং লাস্টে কাকে পাচ্ছি 2, -3। তুমি যদি অলওয়েজ বিন্দুগুলাকে একে সবসময় ঘড়ির কাঁটার বিপরীত দিকে নাও, সে ফর আমি শুরু করলাম 4,5 থেকে, দেন আমি নিব -1,2, -4, -1, 2, -3, 4,5। তাহলে এই প্রসেসটা তুমি যদি ক্রস ফায়ার মেথড চালাও দেখবো অলওয়েজ পজিটিভ ভ্যালু আসবে। কিন্তু তুমি যদি ধরো তোমার মন চাইছে যে না আমি জানি না, যা মন চাই তাই নিব, 4,5 নিব, -1,2 নিব, এবার -4,3 না নিয়ে আগে এটারে নিব 2, -3, তারপর নিব -4, -1, তারপরে কি নিব 4,5। তাহলে এর মান পজিটিভও আসতে পারে, নেগেটিভও আসতে পারে। তাই এই সমস্যা থেকে বাঁচতে আমরা একটা মডুলাস দিয়ে থাকি। মডুলাসের কাহিনীটা হচ্ছে এইখানে, তুমি যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে নাও তাহলে আর এই প্রবলেমটা আসবে না। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, এবার একটা মজার জিনিস, সেটা হচ্ছে যে যে কোনো দুটি বিন্দু, একটা ধরো এটা একটা কি এ আর বি, তাই না, এবি একটা রেখা, এবি একটা কি রেখা, এই রেখার একই দিকে দুইটা বিন্দু অবস্থান করবে নাকি বিপরীত দিকে দুইটা বিন্দু অবস্থান করবে সেটা নির্ণয় করতে হবে। বুঝছো? আমি তোমাকে বলে দিলাম যে আমার কাছে এবি একটা রেখা এবং এ বিন্দুর স্থানাঙ্ক বলে দিলাম যে এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 1,2 আর বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 4,5। এবার আমি তোমাকে বললাম সি একটা বিন্দু -2,3 ও ডি আর একটা বিন্দু 2, -3, এরা এবি এর একই দিকে থাকবে নাকি বিপরীত দিকে, এটা হচ্ছে প্রশ্ন। সো এই প্রশ্নের সমাধান তোমাকে করতে হবে এরিয়া মেথড দিয়ে। খুব এরিয়া মেথড দিয়ে তুমি এটা সলভ করতে পারো। কিভাবে সেটা একটা ডেমো তোমাকে এখানে দেখানো হয়েছে। যে দেখো এবি একটা সরল রেখা, সেখানে সি এবং ডি দুইটা বিন্দু, সি এবং ডি, তারা যদি একই দিকে অবস্থান করে তাহলে ফার্স্টে তুমি আসলে এবিসি এর ক্ষেত্রফল বাই করবা, তারপর এবং ঘড়ির কাঁটার বিপরীত দিকে নিয়ে, খুবই ইম্পর্টেন্ট এগুলো কোন দিকে নিতে হবে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে, খুবই ইম্পর্টেন্ট এই জিনিসগুলো। বিন্দুটা অবশ্যই কোন দিকে নিতে হবে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে, খুবই সেন্সিটিভ এটা জিনিস। আচ্ছা, যদি তোমাকে প্রুফ করতে বলো তাহলে তুমি কেমনে প্রুফ করবা, ফার্স্টে তুমি আসলে কি ক্যালকুলেট করবে, বোর্ড। আচ্ছা, তাহলে ফার্স্টে তুমি এবিসি এর ক্ষেত্রফল বের করবা, তারপর তুমি এবিডি এর ক্ষেত্রফল বের করবা, এবং দুইটার ক্ষেত্রফল বের করে, এটা আসলে ক্ষেত্রফল ডেল্টা, আমার টাইপিস্ট মহাশয় সে আসলে খুব আবেগ দিয়ে লিখেছে তো, ও ও ও আচ্ছা, এটা আসলে ডেল্টা, ডেল্টা। তাহলে এবিসি এর ক্ষেত্রফল বের করবা, এবিডি এর ক্ষেত্রফল বের করবা, দুটাকে গুণ করে যদি এর ভ্যালু পজিটিভ আসে তার মানে তারা আসলে একই দিকে অবস্থান করতেছে। একটু ভালো করে তুমি নজর রাখো তো, তুমি একটু আঁকো, ঠিক আছে, এটা একটু চিন্তা করো। এবিসি এ কত 1,2, বি কত 3,4, ঠিক আছে। আচ্ছা, সি কত 2, 1, 2, 2,5। তাহলে তোমার ঘড়ির কাঁটার প্রথম বিন্দু হচ্ছে এই যে এইটা, তারপরের বিন্দু কোথায়, না তোমার তো প্রথম বিন্দু হচ্ছে এইটা, তাই না, এই যে তোমার ঘড়ির কাঁটা টিক 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 করে ফার্স্টে কারে পাবে, তিনটা আগে রেখা আঁকবা, তুমি প্যারা নিবা না, তুমি আসলে কি করবা, তিনটা রেখা আঁকবা। আচ্ছা, বিন্দু নিছি, ও রেখা অন্য কালার দিই, ধরো এইটা হচ্ছে একটা রেখা, এইটা হচ্ছে আর একটা রেখা, এইটা হচ্ছে আর একটা রেখা। তোমার তাহলে ঘড়ির কাঁটা ঘুরতেছে টিক 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 টিক, এই ধরো এইখানে একটা ঘড়ির কাঁটা আছে। আচ্ছা, এটার চিত্র খুবই বাজে হয়ে গেছে, বোঝা যাবে না। ওকে, আমরা একটু চিত্রটা সুন্দর করে আঁকি। ওকে, তো এখন কি করব, ফার্স্ট একটা বিন্দু নিব 1,2, 1,1, 2, এটা হচ্ছে 1,2। তারপরে বিন্দু কোথায় গেল 3,4, 2, 3, 2, 3, 4, এটা হচ্ছে 2, 3, 4। ওকে, উপরে গেলে হয়ে যাবে 5।
হচ্ছে 2 1 2 3 2,5। ওকে, সো ফার্স্ট স্টেপ আমাদের কাজ হচ্ছে একটা রেখা কল্পনা করা। এই ধরো একটা রেখা। ওকে, আচ্ছা, তাহলে এ আসলে ঘুরতে 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 ফার্স্টে আসবে এইখানে। ঠিক আছে, ফার্স্টে তুমি কোন বিন্দুটা পাবা? 3,4 এ পাবা। কারণ রিজন কি? খুব ভালো করে তাকাও যে তোমার এই রেখাটা। ওকে, সো এ আসলে কোথায় ছিল? আসলে এখানে ছিল, রাইট? আচ্ছা, সো ধরো এ আসলে ছিল হচ্ছে এইখানে, তো এ কে তোমার এই ছিল রেখা, তো এই রেখা হচ্ছে ঘুরতে 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 টার্নিং মোড়ে ঘুরতে 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 এইখানে পৌঁছাইছে ফার্স্টে। তাহলে ফার্স্ট স্টেপ তোমার রেখা হচ্ছে এইখানে পৌঁছাইছে। কই গেল কই গেল কই গেল? ওকে, এই হচ্ছে তোমার রেখা, অ্যান্ড এটাকে যদি একটু বড় করি তাহলে এটাকে যদি ঘুরতে 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 এই ফার্স্টে তোমার এই রেখা এখানে পৌঁছাবে, তারপরে ঘুরতে ঘুরতে তোমার এই রেখা এখানে পৌঁছাবে, দেন হচ্ছে এইখানে পৌঁছাবে। অর্থাৎ ঘড়ির কাঁটা যদি তোমার মানে এই পয়েন্টে যদি বেঁধে আটকায় রাখি আমি, তাহলে খুব সুন্দরভাবে ঘড়ির কাঁটা যদি আমি আটকায় রাখি, তাহলে ফার্স্ট আমার কাঁটা ঘুরবে এবং ঘুরে সে আসলে এইখানে পৌঁছাবে, রাইট? আচ্ছা, এটাকে ডিলিট করি, অন্য একটা আঁকি, তাহলে বোঝা যাবে। ওকে, তাহলে ফার্স্ট আমার কাঁটা এইখানে পৌঁছাবে, তারপরে আমার কাঁটা ঘুরে এই বিন্দুতে আসবে, রাইট? যে 3,4 থেকে ঘুরে হচ্ছে সে 1,2-তে আসবে, তারপরে সে কোথায় আসবে? ঘুরে এই যে এখানে আসবে, তাই না? যে ফার্স্ট এইভাবে ঘুরবে, তারপরে এইভাবে ঘুরবে, তারপরে এইভাবে ঘুরবে। তাহলে আমার ঘড়ির কাঁটা ঘুরতে 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 3,4-এ আসবে ফার্স্টে, তারপরে কোথায় আসবে? 1,2-তে, তারপরে আবার আসবে হচ্ছে 2,5-এ, দেন 3,4-এ। এটা যদি তুমি ক্ষেত্রফল নির্ণয় করো, 3 দুগুণে 6, 5 অক্ষে 5, 4 দুগুণে 8, মাইনাস কি আসবে? 3 5 15, 2 দুগুণে 4, তারপরে আবার 4, তাই না? +4 +4, আর লেখ করিস না। ওকে, +4 +4, 19 4 23, 6 5 11, 11 5 হচ্ছে 17, 17 -15 -19 আর 5 23। আচ্ছা, এখানে একটা ভ্যালু আসবে এবং এই ABD কে তুমি যদি নিয়ে সাজাও যে 1,2, 1,4 অ্যান্ড আরেকটা কি আছে 3,4 ABD, 1,2, তারপর আসতে হচ্ছে ABD, B কত? 3,4, D হচ্ছে 1,4 অ্যান্ড আবার 1,2। সো সুন্দরভাবে তুমি যদি সাজাও তাহলে তুমি একটা ভ্যালু পাবা, ঠিক আছে? সো এই দুইটা ক্ষেত্রফলকে তুমি যদি হচ্ছে খুব সুন্দরভাবে পারফর্ম করো, তাহলে এই দুইটা ক্ষেত্রফলের তুমি ভ্যালু যে দুইটা পাবা, সেই দুইটাকে তুমি গুণ করে দিলে যে মানটা পাবা, ওই মানটাই যদি পজিটিভ হয় তাহলে বিন্দুদ্বয় একই দিকে, না হয় বিন্দুদ্বয় বিপরীত দিকে। সেফর এইখানে তুমি যদি হচ্ছে গুণ করো, 4 অক্ষে 4, 3 4 12, 2 অক্ষে 2, ঠিক আছে? মাইনাস করব কত? দেখো 4 অক্ষে 4, আবার 4 অক্ষে 4 +6। ওকে, এখানে কিন্তু মডুলাস টডুলাস কিছু দেওয়া যাবে না। তাহলে 12 আর 4 16, 16 দিয়ে 18, 18 - 6 4 10, আর 4 14, তাহলে 14 থেকে 18 গেলে 4, 4-এর হাফ করে ভাগ করলে 2। আর ABC এর ক্ষেত্রে A কত? 1,2, B কত? 3,4, C কত? 2,5। তারপর আবার ফেরত আসবে 1,2-তে, হাফ ইন্টু 4 অক্ষে 4, 3 5 15। যারা ওই বিপরীত দিকের ঝামেলা নিতে চাও না, যারা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঝামেলা নিতে চাও না, তারা আমার মতো একদম সিম্পলিস্টিক ভাবে করতে পারো। জাস্ট কি করবা? যাবা এবং কি করবা? ABC লিখবো, তারপরে আবার A লিখবো, এইদিকে ABD। তাহলে ফার্স্টে লিখবো A, তারপরে B, তারপরে D, আবার A। এভাবে করে করলে তোমার আরো ব্যাপারটা ইজি হবে, সিম্পল হবে। এদিকে কি আসবে? 5, এদিকে কি আসবে? 4 দুগুণে 8, এদিকে কি আসবে? 3 দুগুণে 6। তাহলে হাফ ইন্টু 15 4 19 আর 4 23,
মাইনাস 8 আর 6 14, 14 আর 5 কত 19, 19 থেকে 23 চলে গেলে 4, এখানে পরে থাকে 2, তাহলে এটাকে 2 2 2 ইন্টু 2 ইজ ইকুয়াল টু 4 ইজ গ্রেটার দেন 0। তার মানে রেখাদ্বয় আসলে একই পাশে, রেখাদ্বয় বিন্দু আসলে একই পাশে। তেমনি ভাবে যদি বিপরীত পাশে অবস্থান করে তাহলে কি লিখবো, এ বি সি ইন্টু এডিসি এডিবি, এই দুইটার গুণফলের ভ্যালু যদি লেস দেন 0 হয় তাহলে এই দুইটা বিন্দু আসলে কি বিপরীত পাশে অবস্থান করতেছে। ঠিক আছে, এই দুইটা বিন্দু আসলে বিপরীত পাশে অবস্থান করতেছে। আচ্ছা, তো তোমাদের এই পার্টটার ক্লাস এখানেই শেষ। তৃতীয় পার্ট থেকে আমরা আসলে স্ট্রেট লাইন শুরু করতেছি। তো একটা মজার কনসেপ্ট তোমাদেরকে একটু বলি, একটা মজার কনসেপ্ট। ধরো একটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজের আমি যদি টোটালটার ক্ষেত্রে, এই যে ত্রিভুজের বিন্দুগুলো দেওয়া আছে, মধ্যবিন্দু, এটা হচ্ছে মধ্যবিন্দু, এটা হচ্ছে মধ্যবিন্দু, এটা হচ্ছে তোমার শীর্ষবিন্দু। এখন এই পুরো ত্রিভুজের ক্ষেত্রফল তুমি যদি নির্ণয় করো, আর ত্রিভুজের মধ্যবিন্দুগুলা দিয়ে যে ত্রিভুজটা গঠিত হচ্ছে, যে একটা বড় ত্রিভুজ আছে, সেই ত্রিভুজের মধ্যবিন্দুগুলোকে হাইলাইট করো। এই হচ্ছে একটা মধ্যবিন্দু, এই হচ্ছে আরেকটা মধ্যবিন্দু, এই হচ্ছে আরেকটা মধ্যবিন্দু। এই তিনটা মধ্যবিন্দুকে দিয়ে আমি একটা নতুন ত্রিভুজ পাচ্ছি। তাহলে এই বড় ত্রিভুজটার ক্ষেত্রফল যা হবে এবং এই ছোট ত্রিভুজটার ক্ষেত্রফল যা হবে সেটা হচ্ছে, তার অনুপাত হচ্ছে 4। তার মানে হচ্ছে তুমি যদি বড় ত্রিভুজটার ক্ষেত্রফল বের করো, সেইটা আসলে ছোট ত্রিভুজটার কত গুণ, 4 গুণ। এটা মনে রাখো, খুবই কাজে দিবে, বুয়েট প্রিলি টিলিতে কাজে দিয়ে দিবে। যে এরকম যদি কোনো একটা ত্রিভুজ দেয়, সেই ত্রিভুজের মধ্যবিন্দু যদি আমার কাছে বলা থাকে বা নাও বলা থাকে, জাস্ট শীর্ষবিন্দু বলা আছে বা শুধু মধ্যবিন্দু বলা থাকে, তুমি শীর্ষবিন্দু বাই করে নিতে পারবা। তাহলে মনে রাখবা এই বড় ত্রিভুজটার ক্ষেত্রফল ছোট ত্রিভুজটার কত গুণ, 4 গুণ। দ্যাটস ইট। সো আমরা সেকেন্ড পার্ট শেষ করছি। থার্ড পার্ট থেকে আমরা দেখতেই পাচ্ছ যে আমরা স্ট্রেট লাইন পড়া শুরু করবো। সো আমাদের থার্ড পার্ট থেকে দেখা হচ্ছে তোমাদের সাথে। বাই বাই।